বাইক চালিয়ে বাসার দিকে যাচ্ছি। আমি হঠাৎ করে, ওরে বাবারে, ও মা গো, খেয়ে ধাক্কা দিল আমার বাইকটাকে। চোখের মাথা খেয়েছে নাকি? চোখে দেখে না? বলেই পেছনে তাকালাম, দেখলাম একটা কালো গাড়ি। ও এমজি! গাড়ির ভেতর থেকে কি আসে? ওটা শুট পরা কালো, চুলগুলো স্পাইক করা, অনেক লম্বার বডি ফিটনেস। সেটার বলতে হেব্বি দেখতে তো। ক্রাশ খাইয়া গেলাম। এবার নিশ্চিত পাশ খাবো। গাড়ি থেকে মেয়েটি নেমে এসে আমার দিকে এক ফান্ডেল টাকা দিল আমার হাতে। তারপর মেয়েটি বলে উঠল, এই নাও, আশা করি যা দিয়েছি তাতে তোমার আর তোমার বাইকটির ক্ষতিপূরণ হয়ে যাবে। বলেই মেয়েটি আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। কি এত সাহস, আমায় টাকা দিচ্ছে? আমি কি ফকির নাকি? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। এই যে শুনছেন, টাকা দিয়ে চলে যাচ্ছিল, তাই ডাকলাম। আবার কি হলো? আরো চাও নাকি? বাট আমি যা দিয়েছি তাতে তোমার বাইক সারিয়ে নিয়ে নিউ একটা বাইক কিনতে পারবে। কম হওয়ার কথা না। এবার রাগ চরমে উঠে গেল। ইচ্ছে করছে উষ্টা দেই দুইটা। এই যে শুনুন, আমি চেয়েছি আপনার কাছে ক্ষতিপূরণ। টাকার অহংকারে ফুলে না উঠে ধরুন টাকাটা, আপনার কাছে রাখুন। এই টাকাটা দিয়ে কারো কাছ থেকে সরি বলা শিখে নেবেন। কথাগুলো বলে ওনার হাতে টাকা দিয়ে চলে আসলাম। মেয়েটি টাকাটা হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে, দাঁতের উপর দাঁত দিয়ে বলে, এত সাহস এই ছেলেটার! নিশি চৌধুরীকে কথা শুনিয়ে গেল। দেখে নিব তোমায়। সানগ্লাসটা চোখে দিয়ে তার নিজের গাড়ি ড্রাইভ করে তার অফিসে চলে গেল। শুভ সকাল ম্যাম। মর্নিং। লিজা, তুমি আমার কেবিনে এসো তো। আসছি ম্যাম বলে ম্যামের পিছু পিছু গেলাম। লিজা, তোমাকে একটা কাজ করতে বলেছিলাম, সেটার কি করলেন? ম্যাম অলরেডি নিয়োগ দিয়ে দিয়েছি, কাল ইন্টারভিউ নেওয়া হবে। গুড। বাছাই করে নিবা, যাকে নিবা সে যেন ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারে। ওকে ম্যাম। এবার এসো, কাজ করো নিজের। ম্যাম আসছি বলে আসলাম নিজের ডেস্কে। আমি বাসায় ফিরে, মা, ও মা, ঘুমিয়ে পড়েছো নাকি? এই দেখো, ওষুধ নিয়ে আসছি, ওঠো তো। কিছু খেয়ে ওষুধ খেয়ে নেবে। জানো আজ কি হয়েছে? একটা কুমড়ো মুখ রাক্ষস আমার বাইকটা ধাক্কা দিয়ে নষ্ট করে দিয়েছে। তাই ওটা মেকানিকের কাছে দিয়ে আসলাম। হ্যাঁ রে বাবা, এসেছিস? বাইক ধাক্কা দিয়েছে, তোর কিছু হয়নি তো? দেখি দেখি। আরে না মা, আমার কিছু হয়নি। আমার কিছু হলে কি আমি বাড়ি আসতাম নাকি? এতক্ষণে কবরে নয়তো হসপিটালে থাকতাম। কি সব বলিস? চুপ কর। এবার ওঠো তো, লক্ষ্মী মা আমার। কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। আমি মনে হয় আর বেশি দিন নেই রে বাবা। আমার কিছু হলে তুই কার কাছে থাকবি? কে দেখবে তোকে? মরার আগে যদি তোকে কারো হাতে তুলে দিতে পারতাম, তাহলে শান্তি মতো মরতে পারতাম। মা, কী সব আচাইরা কথা বলো? কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। তুমি সুস্থ হবে, অনেক ভালো ডাক্তার দেখাবো আমি তোমায়। আর মা, আমি ছেলে, আমাকে নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না। এখনো কম ডাক্তার দেখালি না, আর কম ওষুধ খাওয়ালি না। কই, কিছুই তো হলো না। দিন দিন বেড়েই চলেছে। এ রোগ সারবে না রে বাবা। এই রোগের শেষ পরিণতি মৃত্যু। মা চুপ করো তো, অনেক কথা হয়েছে। এইভাবে খাবে, দাঁড়াও খাবার নিয়ে আসি। বলে খাবার এনে মাকে খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে শুইয়ে দিলাম। এবার ঘুমাও। বিকেলে বসে বসে বিজ্ঞপ্তি দেখছিলাম জবের জন্য। একটা জব খুব দরকার, মায়ের ভালো ডক্টর দেখানোর জন্য। ওয়াও, পেয়ে গেছি। এই তো একটা জব সার্কুলার। কোম্পানির বিয়ে পদে বেশ ভালোই স্যালারি, আমাদের শহরেই কাছাকাছি ভালোই হবে। এটাতেই চেষ্টা করে দেখি হয় কি না। রাতের সব কাগজ ফর্ম ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালে ইন্টারভিউ দিতে যাব। ওই ছেলেটার কথা শুধু মনে পড়ছে আর রাগ লাগছে। এত সাহস, আমার দেওয়া টাকা ফিরিয়ে দেয়, নিশি চৌধুরীর মুখের উপর কথা বলে। আর একবার পাই, দেখাবো মজা। ওরে বাবা, বেলা তো অনেক হয়ে গেছে, এখনো ঘুম থেকে উঠিনি। আজ তো আমার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম ইন্টারভিউ দিতে। হ্যালো, হ্যাঁ লিজা, তোমায় যা বলেছি সব ঠিক মতো করবা। জানোই তো
আমি আজ অফিস যেতে পারছি না, সো তুমি সব দিক সামলাও। বলেই ফোনটা কেটে দিল নিশি। আজ নিশির অফিসে ইন্টারভিউ। পিএ পদে নিশি নিজেই বাছাই করতে চেয়েছিল, কিন্তু তার হলো না। নিশি অতি গুরুত্বপূর্ণ একটা কাজ থাকে আজকের দিনে। আপনাদের তো বলাই হয়নি নিশি সম্পর্কে তেমন কিছু। নিশি এমএ কোম্পানির নিউ এমডি নিশি চৌধুরী। নিশি একা, তার কেউ নেই। মা ছোটবেলায় মারা গেছে, আর বাবা বেশ কয়েক মাস আগে মারা যায়। বাবা বাংলাদেশে ছিল আর নিশি ইউএসএ ছিল। বাবার মৃত্যুর পর নিশি বাংলাদেশে এসে বাবার রেখে যাওয়া প্রপার্টি সামলাচ্ছে। আজ নিশি অফিসে গেল না, কারণ আজ বিশেষ একটা দিন নিশির কাছে। আজ নিশির মামুনির জন্মদিন, তাই মামুনির নামে বাবা তৈরি করা এতিমখানায় ওদের সাথে মামুনির জন্মদিন পালন করবে। কি শান্তি! আমার জবটা হয়ে গেল, কাল থেকে আমি জয়েন করব। কি যে খুশি লাগছে, আমি ভাবতেও পারিনি জবটা হয়ে যাবে। অফিস থেকে বের হয়ে বাড়ি ফিরছি আর ভাবছি, হৃদয় বাবা এসেছিস? মা এসেছি। আর একটা গুড নিউজ আছে, জবটা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে মা। এবার আল্লাহ তোর জন্য একটা ভালো মেয়ে মিলিয়ে দিলেই আমার শান্তি। মা দেখ, সবসময় শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। এই বিয়ে ছাড়া কি আর কিছু মাথায় আসে না তোমার? না রে, আসে না। ঘরে বিবাহযোগ্য ছেলে থাকলে বাবা মা কি করে যে পরিমাণ চিন্তা করতে হয় তা শুধু বাবা মাই জানে। তুই বাবা হ, তখন বুঝবি। সে বুঝবো নি। এখন বলো তো, খাবার ওষুধ ঠিক মতো খেয়েছো কিনা? হ্যাঁ, খেয়েছি। গুড। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। যা। গিয়ে ফ্রেশ হলাম। বাহির থেকে আসার সময় কিছু খাবার নিয়ে আসছি, সেগুলো খেয়ে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। পরের দিন সকালে, মা আমি বাহির হলাম, সাবধানে থাকবা। কোনো সমস্যা হলে আমায় একটা ফোন করিও। আসি বলে অফিসের উদ্দেশ্যে বের হলাম। আজ প্রথম দিন, তাড়াতাড়ি বের হলাম। যদি রাস্তায় জ্যাম হয়, আর বাইকটাও তো নেই, পড়ে আছে মেকানিকের কাছে। কবে যে ঠিক হবে। দেখ, ভালোই লাগে না, রাস্তায় দাঁড়িয়ে আছি। এত কাদা হয়েছে না, রাতে খুব বৃষ্টি হয়েছে, গাড়িও পাচ্ছি না, যাই কীভাবে। এইসব ভাবছি আর হাতের নখ খাচ্ছি। হঠাৎ এই রে, এগুলো কি করে দিল? ওই কে রে? দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? রাস্তার কাদা পানিগুলো দিলেন তো আমায় পুরো সিজিয়ে। নিচের রাস্তা মনে করে গাড়ি চালান নাকি? মেজাজ খারাপ। দেখ, এমনিতেই দেরি হয়ে গেল, আর তার উপর আবার এইরকম কাদা পানিতে ভিজিয়ে দিল। আমার চিল্লানি শুনে গাড়ি থেকে নেমে গেল। দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এটা কালকের ছেলেটা ঠিক হয়েছে, আমার সাথে বাজে ব্যবহার করার শাস্তি কি এটা মনে মনে বলছে আর হাসছে। আমি পুরো সিজে গেছি। আমার সামনে সে দাঁড়ানো নিশি। কি যেন বলেছিলে? আপনি কি কানা নাকি বয়রা? দেখেন না, শোনেন না? কাদা পানিতে ভিজিয়ে দিলেন। চোখে দেখে গাড়ি চালাতে পারেন না? কাল তো ক্ষতিপূরণ না চাইতেই দিয়েছিলেন, আজ চাইছি, দিন আমার ক্ষতিপূরণ। পাগল নাকি? আমি আজ আপনার ক্ষতি করিনি যে পূরণ করব। মাঝ রাস্তায় পানির কাছে দাঁড়িয়ে থাকলে এমনটাই হবে, গাধা কোথাকার। কি বললেন? আমি গাধা? আপনি তো আস্ত একটা। আমি আস্ত একটা কি বলে? আমার দিকে এগোতে লাগলো আর আমি পেছাতে লাগলাম। নিশি বারবার জিজ্ঞেস করতেছে, বলেন আমি আস্ত একটা কি? সে আমার দিকে এইভাবে এগিয়ে আসছে কেন? মারবে নাকি আমায় এই পাবলিক প্লেসে? না না, আপনি কিছু না। কি ক্ষতিপূরণ চাই আপনার? না না, কোনো ক্ষতিপূরণ চাই না আমার। আমি আসি বলে ওনার সামনে থেকে এক প্রকার ছুটেই চলে আসলাম। বাড়ি সে ভেজা কাপড়টা পাল্টে আবার অফিসে যাওয়ার জন্য বাহির হলাম। লিজা, আমার বিয়ে কি সিলেক্ট হয়েছে? হ্যাঁ ম্যাম, একটা ছেলে, নাম হৃদয় আহমেদ। তাকে এক্ষুনি আমার কেবিনে পাঠিয়ে দিন। ম্যাডাম, সে তো এখনো এসে পৌঁছায়নি। কি এখনো আসেনি মানে কি? কাকে সিলেক্ট করেছো দেখে শুনে করনি? এমন একজনকে নিয়েছো যে প্রথম দিনেই এখনো আসতে পারেননি। সরি ম্যাডাম। সে আসলেই আমার কাছে পাঠিয়ে দিবে। ওকে ম্যাডাম। প্রথম দিনেই দেরি করে আসলাম, আল্লাহ জানে কি হয়। জবটা মনে হয় পেয়ে হারাবো, সব হয়েছে ওই খাটাসটার জন্য। এসব ভাবতে ভাবতে অফিসে ঢুকলাম। এই যে হৃদয় স্যার আসছেন আপনি, প্রথম দিনই এত দেরি? সরি ম্যাম,
আসলে একটু সমস্যায় পড়ছিলাম। যান, ম্যাডাম রেগে আছে, আপনাকে যেতে বলছে। যাচ্ছি বলে বসের কেবিনের দিকে পা বাড়ালাম। হাই আল্লাহ, জবটা যেন না যায়। মনে মনে 101টা দোয়া দরুদ পড়তে লাগলাম। দরজার কাছে গিয়ে নক করলাম। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসেন। ভেতরে গিয়ে ম্যাডামের সামনে দাঁড়ালাম। ম্যাডাম মাথা নিচু করে ফাইল দেখছিল। মুখ তুলে যখন আমার দিকে তাকালো তখন আমি অজ্ঞান হয়ে যাওয়ার পালা। মাথাটা ঘুরে পরিচিতে লাগলাম। আরে আরে, পড়ে যাচ্ছেন। তো তাড়াতাড়ি এসে ধরে ফেললো। সেন্সলেস হয়ে গেলাম। নিশিমে মনে মনে চিন্তা করতে লাগলো আমি তাদের অফিসে কি করছি। পরে চোখে মুখে পানির ছিটা দিল। চোখ মেলে তাকালাম। চোখ খুলে দেখি আমি সোফায় আদাশ অবস্থায়, উনি আমার পাশে গ্লাস হাতে বসে আছে। তাড়াতাড়ি উঠে ওনার থেকে দূরে সরে বসলাম। আপনি এখানে কি করছেন? আমি এই কোম্পানিতে জব নিয়েছি। মানে কবে, কোন পদে? আমি কথাটি বলার আগে লিচা ম্যাম আসলো। আসবো ম্যাম। এই ছেলে আমার কোম্পানিতে কতদিন হলো কাজ করছে? কি পদে? ম্যাম, উনি আজকেই জয়েন করেছে আপনার পিএ পদে। মানে আমার পিএ হিসেবে এরকম একটা কেয়ারলেস ছেলেকে নিয়েছো যার কিনা কাজের প্রতি আগ্রহ নেই? সরি ম্যাম। সরি বলে সবকিছু সমাধান হয় নাকি? যাও এখান থেকে। ওকে ম্যাম বলে চলে গেলাম। কি অহংকার, এত বাজে ব্যবহার করে সবার সাথে। মনে কোনো দয়া মায়া নাই, মিষ্টি কথা মুখেই আসে না। দূর, আমি করবো না জব এই খাটাসনির কোম্পানিতে। এসব ভাবতেই সামনে তাকিয়ে দেখি উনি রেগে আমার দিকে এগিয়ে আসছে। অনেকটা কাছাকাছি চলে এসেছে আমার। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আপনার সাহস কি করে হলো আপনি আমার কোম্পানিতে আমার পিএ হিসাবে আসছেন? আপনি ভাবলেন কি করে এই কোম্পানিতে আপনাকে আমি রাখবো? চোখ খুললাম। খুলে দেখি উনি আমার একদম কাছাকাছি। আর একটু কাছাকাছি এলেই ওনার শরীর আমার শরীরের সাথে মিশে যাবে। আমি একটু সাহস নিয়ে বললাম, করবো না আমি জব আপনার কোম্পানিতে বলে ওনাকে সরিয়ে চলে আসতে লাগছিলাম। তখনই আচমকা হাতে টান দিল। তোমার শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে মিস্টার হৃদয়। আমার মুখের উপর কথা বলছিলেন না? এইবার দেখেন আপনার লাইফ ফেল করে ছাড়বো আমি। আপনাকে আমার কাছেই রাখবো, জবটা ছাড়তে দেব না। কি করছেন? হাতটা ছাড়ুন, আবার যেতে দিন আমায়। হাতটা ছেড়ে দিলাম। জব ছাড়ার কথা মাথাতেও আনবেন না। আজ থেকে আপনি আমার আন্ডারে কাজ করবেন। যখন যা বলবো সেটাই করতে হবে। বই গেছে আমার করতে। আমি কি চাকর নাকি? বেঞ্চি দিয়ে আস্তে আস্তে বললাম কথাগুলো। কি হলো, কি বিড়বিড় করছেন? কি হলো, কি বিড়বিড় করছেন? কই কিছু না। আমি জব করব না আপনার আন্ডারে। আপনার মতো অহংকারের সাথে কখনোই না। কি বললেন? বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কিছু না, কিছু না। আপনি ওখানেই থাকুন, এইদিকে আসবেন না। আর আমি জব করব কি করব না সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি বললেই শুনবো নাকি আমি? শুনবেন, শুনতে বাধ্য আপনি। না, শুনতে বাধ্য নই আমি। পেপারগুলো মনে হয় আপনি ভালো করে দেখেননি। ভালো করে দেখেন, 1 বছরের চুক্তি করা আছে। এই 1 বছরে আপনি স্বেচ্ছায় রিজাইন নিতে পারবেন না। তাদের ব্যাপারগুলো বের করে দেখলাম। সত্যি তো, হায় আল্লাহ, এবার আমার কি হবে? এই অহংকারীটার অত্যাচার সহ্য করতে হবে। আল্লাহ দড়ি ফালাও, আমি উঠা যাই। বসেন, ওইখানে কয়েকটা ফাইল দিচ্ছি, এখানেই কাজ করেন। আরেকটা মেল তৈরি করেন, আমি যা যা বলবো সব লিখেন। আর হ্যাঁ, আমি কিন্তু একবারই বলি, পরের বার আর বলি না। যখন যেটা বলবো সেটা তখনই লিখতে হবে, তা না হলে আপনার কপালে দুঃখ আছে। তিনি বলছে কথা, আর আমি ফোন টিপতে টিপতে চেয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে ফোন টিপতে যাচ্ছি। কি হলো, বসতে বলছি না? এক ধমকে কেঁপে উঠি বলে ঠোক গিলে চেয়ারে বসে পড়লাম। লিখেন। বলে বলতে শুরু করলাম। দূর, কি লিখবো? উনি তো দ্রুত বলছে, মনেই থাকছে না। খাটাস একটা, ধীরে বললে কি হয়? মনে মনে বললাম। আমার বলা শেষ, কই দেখি লিখেছেন বলে দেখতে লাগলো। দেখে তার রাগ উঠে গেল। কই লিখেছেন? আপনি কিছুই তো লিখতে পারেননি। যে দ্রুত বললেন আপনি। দ্রুত বলেছি তো কি হয়েছে? আমি আর বলছি না, এবার আপনি এটা লিখে ঠিক করবেন। ওকে ম্যাডাম, এখনই করছি। আমি আর বলছি না। আপনাকে বলতে হবে না, আর আমি এমনিতেই করে নিব। কিভাবে? ওয়েট।
কিভাবে? ওয়েট বলে ফোনটা রেকর্ড অন করে দিলাম। ম্যাডাম কি বলছি সব রেকর্ড করা হয়ে গেছে ফোনে। রেকর্ড শুনে শুনে লিখলাম। আমার কথাগুলো ও ফোনে রেকর্ড করে রাখছে, যাতে আমি আর না বললেও ও রেকর্ড শুনে কাজ করতে পারে। আমি রাখবো নাকি হাসবো বুঝতে পারছি না। বুদ্ধি আছে বলতে হবে, কিন্তু ওকে সাহস দেওয়া যাবে না। আমি তো ওকে শিক্ষা দেওয়ার জন্যই জবটা দিয়েছি। ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। আমার মুখের উপর কথা বলছিলে না, এর মাসুল তোমায় দিতে হবে। স্যার হয়ে গেছে, এই নিন। আহা কি খুশি, খুশিতে একেবারে গদগদ। আজকে না হয় বেঁচে গেলে, নেক্সট দিন কিভাবে বাঁচবেন আমিও দেখব, মনে মনে বলে ওকে বললাম, রেখে যান, নিজের কাজ করেন এখন। ওকে ম্যাডাম বলে নিচের ট্যাক্সে চলে আসলাম। সারাদিন অফিস শেষে বাড়ি ফিরলাম। মায়ের একটু শরীরের খোঁজ নিয়ে খাইয়ে দিলাম। রাতে রান্না করলাম। বাসায় তো আমি আর মা ছাড়া কেউ নাই, রান্নাটা আমাকে করতে হয়। রান্না শেষে প্রয়োজনীয় ফাইলগুলোকে কাজ করতে লাগলাম। আমার জীবনটা পুরাই তেজপাতা হয়ে গেল ওই খাটাসটার জন্য। কেন যে আমি ওনার আন্ডারে জব নিতে গেলাম। এখন 1 বছর না হলে আমি তার কাছ থেকে আসতে পারবো না। দ্যাট ভালোই লাগে না। ফাইলগুলো দেখতে দেখতে কখন যে ওভাবেই ঘুমিয়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় সব ফাইল এলোমেলো। আমি তার মধ্যে ঘুমিয়ে সময়ও অনেক চলে গেছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে সব গুছিয়ে নিয়ে চললাম অফিসের উদ্দেশ্যে। অফিসে চলে আসলো। হৃদয় এখনো আসেনি মনে হয়। লিজা, হ্যাঁ ম্যাডাম বলুন। হৃদয় আসেনি এখনো? না ম্যাম, হৃদয় হৃদয় স্যার এখনো আসেনি। সে আসলে আমার কেবিনে পাঠিয়ে দিবে। আরেকটা কথা, জি বলুন ম্যাডাম। হৃদয়ের ডেস্ক আমার কেবিনে ট্রান্সফার করো। ওকে ম্যাডাম। কেবিনে এসে বসলো, কিছু ইম্পর্টেন্ট ফাইল চেক করছে। 10 মিনিট দেরি হয়েছে, মনে হয় খাটাসটা এসে গেছে। আল্লাহ জানে আজ কী করে আমাকে। গুড মর্নিং স্যার, আপনাকে ডেকেছে। মর্নিং। যাচ্ছি। আল্লাহ আমায় বাঁচিয়ে দাও। আসতে না আসতে তলব পড়েছে। মনে মনে বলছি আর যাচ্ছি। ঘরে দেখছে আর রাগ লাগছে। এই ছেলে এতটা কেয়ারলেস কেন, দায়িত্বহীন। এসব ভাবতেই আমায় নক করলো। আসবো ম্যাম। কয়টা বাজে? এতক্ষণে আপনার আসার সময় হলো। এটি কি আপনার কাজের জায়গা মনে হয় না? এখানকার রুলসগুলো আপনার মানতে হবে, এটা জানেন না? সরি ম্যাডাম। মাথা নিচু করে আছি। ম্যাডাম প্রচণ্ড রেগে আছে, জানি না কি করে। হোয়াট দ্য সরি? সরি মাই ফুড। এত দেরি হলো কেন, উত্তর দাও। আসলে ম্যাম বাইকটা এখনো ঠিক হয়নি বলে বাসে আসতে দেরি হয়। কোনো বাহানা চলবে না, কাল থেকে ঠিক সময়ে আসবে। ঠিক সময়ে না আসলে আপনার কপালে দুঃখ আছে। সরি ম্যাম, আমি পারবো না এখানে কাজ করতে। প্লিজ আমাকে ছেড়ে দিন। শাট আপ। ম্যাম প্রচণ্ড জোরে একটা ধমক দিল। আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠল। ভয়ে আমি মুখ বাঁকা করে চোখ দুটো বন্ধ করলাম। হৃদয় মুখ বাঁকা করে চোখ দুটো বন্ধ করে আছে, বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে। মুখে একটু নিঃশ্বাস অনুভব করলাম। আমি এক চোখ টিপে আরেক চোখ একটু খুলে দেখলাম সামনে তো খাটাসটা নেই। এইবার 2 চোখ খুললাম, ভালো করে তাকালাম, দেখি খাটাসটা নিজ চেয়ারে বসে ফাইল দেখছে। এই সুযোগ আমি পালাই। কেবিনে দরজার কাছে গেছি, অমনি ডাক। কোথায় যাচ্ছেন? আমার ডেস্কে। আপনার ডেস্ক ওখানে বলে কর্নারে আঙুল দিয়ে নির্দেশ করলো। মানে এখানে কেন? আপনার ডেস্ক এখানে কেন সেই কৈফিয়ত আমি আপনাকে দেব এখন? না মানে সেটা না, আগের জায়গা ভালো ছিল, আমি এখানে থাকবো না। আপনি এখানে কেন দিলেন? বস কি আপনি নাকি আমি? আপনি। আপনার কথা আমি শুনবো নাকি আপনি আমার কথা শুনবেন? আপনার কথা আমি শুনবো। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে কাজ করেন মন দিয়ে। এমনিতেই আপনি অনেক কেয়ারলেস। যাচ্ছি বলে ডেস্কে গিয়ে বসলাম আর মনে মনে 101টা বকা দিলাম খাটাসটাকে। আমি কেয়ারলেস, নিজে মনে হয় খুব ভালো, খাটাস একটা। এতই যখন আমাকে নিয়ে প্রবলেম, তাহলে আমায় রাখছে কেন কাছে? ছেড়ে দিলেই তো পারে, আমি বেঁচে যাই এই খাটাসটার কাছ থেকে। বসে বসে মুখ অমন বাঁকা বাঁকা, আমায় না বকে কাজে মন দেন। আমি যে তাকে বকছি বুঝতো কেমনে? তার মানে সে আমার দিকে তাকিয়েছিল।
এনার জ্বালায় তো আর থাকা যাবে না। দূর, ভালোই লাগে না। কাজ করছি আর হৃদয়কে দেখছি। ও মনোযোগ দিয়ে কাজ করছে, গভীর মনোযোগ, কোনো দিকে তাকাচ্ছে না, মাঝে মাঝে কলম মুখে দিচ্ছে। আমি অপলকভাবে তাকিয়ে দেখছি। আচ্ছা, আমি ওকে এত দেখছি কেন? চোখ সরাতে পারছি না। আমি কি ওর প্রেমে পড়ে যাচ্ছি নাকি? না না, এটা কি হচ্ছে আমার সাথে? আমি ওর কথা ভাবছি কেন? থাক নিশি, কন্ট্রোল ইউর সেলফ। উফ, এই চুলগুলো নিয়ে আর পারি না, শুধু সামনে চলে আসি। কাজ করতে করতে হঠাৎ হৃদয়ের দিকে নজর গেল। আরে আরে, এই ছেলে চুল ঠিক করতেছে কেন? থুর, কিছু করে না, যা ইচ্ছা করুক। আবার কাজে মন দিলাম। মনে হচ্ছে সে আমায় দেখছেন। তৎক্ষণাৎ তাকালাম ম্যামের দিকে। উনি তো কাজ করছেন, এদিকে তাকায়নি তো, কিন্তু আমার যে মনে হলো উনি আমায় দেখছেন। দূর, কী সব মনে হয় আমার। আচ্ছা, এরা সব চিন্তা ভাবনা মাথায় আসে। দেখ সিনহা, এগুলো বাদ দিয়ে কাজে মন দিন। সারাদিন অফিসে কাজ করে খুব টায়ার্ড, আর পারছি না। অফিস টাইম শেষ, শান্তি। এবার বাড়ি ফেরা যাক বলে ম্যামের কাছে গেলাম। ম্যাম, বলেন। বলছিলাম আমি আজ আসি। আপনাকে যেতে বলেছি আমি? ম্যাম, অফিস টাইম তো শেষ, সবাই যাচ্ছে, আমিও চাই। সবার সাথে আপনার সাথে মিলবে না, ভুলে যাবেন না আপনি আমার পিএ। ইয়েস ম্যাম। সো আমার কথা মতো চলবা। আমি যখন যেতে বলবো তখন যাবে। আর এখন চলো আমার সাথে। কোথায় ম্যাম? একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। তুমি যেহেতু আমার পিএ, সো তুমি আমার সাথে যাবে। চলো। জি ম্যাম। চলো। ওকে ম্যাম বলে ম্যামের পিছু পিছু গেলাম। আজ সারাদিন অফিসে ছিলাম, বাড়ি তাড়াতাড়ি গেলে ভালো হতো। জানি না মা কী করছে, শরীর কেমন আছে এখন। আমার টেনশন হচ্ছে খুব। আমি ছাড়া তো আর মায়ের কেউ নাই, আমারও মা ছাড়া কেউ নাই। মা না থাকলে আমি একদম একা হয়ে যাব। মায়ের শরীর খুব খারাপ, ব্রেন টিউমার। যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আমার বাড়ি যেতে হবে, কিন্তু যাবো কী করে এখন? বিকেল করিয়ে সন্ধ্যা নেমেছি, একটু পর রাত হবে। এইসব ভাবছি, ম্যাম ড্রাইভ করছে। আচমকা ব্রেক করলো। আচমকা ব্রেকের সিটের সাথে ধাক্কা লেগে ভাবনার জগৎ থেকে ফিরলাম। হাঁ করে তাকিয়ে আছি। সিট বেল্ট লাগাওনি কেন? বলে সিট বেল্টটা লাগিয়ে দিল। সরি ম্যাম, খেয়াল করিনি। তা করবেন কেন? আপনি তো কিছুই খেয়াল করেন না, যত সব। দ্যাট সবসময় এমন করে কেন? ভালোই লাগে না। এতই যখন আমি বিরক্তির কারণ, তাহলে সাথে রাখি কেন বুঝি না। আমার জীবনটা তেজপাতা করার জন্য মনে মনে বললাম। গাড়ি থামালাম। নামেন, এসে গেছি। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে নামলাম। আমার পেছনে পেছনে আসুন। ম্যামের পেছন পেছন গেলাম। একটা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে থামলো। বেশ কয়েকজন ক্লায়েন্টকে বসে থাকতে দেখলাম। ম্যামকে ওদের সাথে কথা বলছি, আমি পাশে বসে আছি আর ম্যামকে হেল্প করছি কখনো কখনো। মিটিং শেষ হতে অনেক রাত হলো। ম্যামের সাথে বাড়ি আসলাম। এসে গেট পর্যন্ত ম্যাম আমায় এগিয়ে দিল। আমি ভেতরে গিয়ে মা বলে চিৎকার দিয়ে উঠলাম। এটা কি দেখছি? আমি ছুটে মায়ের কাছে গেলাম। মা কেমন জানি করছে, অসুস্থ বেশি, অনেক আগে থেকে অসুস্থ হয়ে পড়েছে। প্রতিবেশীরা বলল তারা একটু সেবা করেছে, কিন্তু মা শুধু আমার কথাই বলে যাচ্ছে অনেকক্ষণ থেকে। হৃদয়কে গেট অবধি পৌঁছে দিয়ে গাড়ির কাছে যেতেই ভেতর থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। গলাটা হৃদয়ের মনে হলো। ভেতরে গেলাম, গিয়ে দেখি হৃদয় কাঁদছে। পাশে বেশ কয়েকজন মহিলা আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এত রাতে একটা ছেলের সাথে তার বাড়িতে হয়তো আশা করেনি। মায়ের পাশে বসে কেঁদে যাচ্ছি আর মাকে ডাকছি, বাট মা কেমন জানি নিস্তেজ হয়ে পড়ে আছে, কথা বলছে না। কি হয়েছে হৃদয় ওনার? বলে পালসটা চেক করলাম, এখনো চলছে। হৃদয়, আপনি বসে বসে কাঁদবেন নাকি এক্ষুনি হসপিটালে নিয়ে চলেন? বলে আমার দিকে তাকালো। চলুন বলে মাকে নিয়ে হসপিটালে গেলাম, সাথে ম্যামও। খুব দ্রুত হৃদয়ের মাকে হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হলো। ডক্টর বলেছে অপারেশন করতে হবে। নিশি ম্যাম সব ব্যবস্থা করতে বলছে। আমি বাইরে বসে বসে কাঁদছি। নিশি ম্যাম কেবিনের ভেতরে ছিল আমার মায়ের কাছে। বাহিরে আমার কাছে আসতে লাগলো। তখনই হাতের টান অনুভব করলাম। পেছনে ফিরে দেখে আমার মা হাত ধরে আছে নিশি ম্যামের। নিশি ম্যাম ওনার কাছে গিয়ে বসলো, হাতটা শক্ত করে ধরে বলল, কিছু বলবেন?
মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। এখন তো আপনি অসুস্থ, পরে বলেন সুস্থ হওয়ার পর। না, পরে বলতে পারবো না হয়তো। আর আমার সময় শেষ হতো, আল্লাহ জানে, হয়তো আজ আমার শেষ রাত হতে পারে। কি বলছেন এগুলো? চুপ করুন, আপনার কিচ্ছু হবে না। আজ অপারেশন হয়ে গেলে আপনি ঠিক হয়ে যাবেন। আল্লাহ জানে সব। তুমি কে মা? আমি হৃদয়ের বস, সে আমার অফিসে জব করে। আজ মিটিংয়ে দেরি হয়েছিল, সেজন্য আমি ওকে নিয়ে এসেছি। আর আমার বাসাও এদিক দিয়েই। তারপর আপনার এই অবস্থা দেখে আপনার সাথে আসলাম। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, যারা আজও মানুষের বিপদে পাশে দাঁড়ায়। তার মধ্যে তুমি একজন। এভাবে কেন বলছেন? মানুষ মানুষের জন্য। আমরা একে অপরের পাশে এসে দাঁড়াবো, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মায়ের কাছে যেতেই দেখলাম মা আর ম্যাম কথা বলছে। মা এত কথা বলছে কেন, এত অসুস্থ শরীর নিয়ে? আমার তো সময় প্রায় শেষের দিকে। বাঁচবো আর কদিন। আল্লাহ চাইলে এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। মা, তুমি কি বলছো এগুলো? কিচ্ছু হবে না তোমার। দেখো, আজ অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। আর এই শরীর নিয়ে তুমি এত কথা বলো না মা। কান্না পাচ্ছে খুব। মায়ের বলা কথাগুলো আমি সহ্য করতে পারছি না। তুই চুপ কর তো হৃদয়, আমায় কিছু কথা বলতে দে, নইলে বড্ড দেরি হয়ে যাবে। নিশি, আমি কিছু বলতে চাই। ম্যামকে কি বলতে চাই মা? অবাক লাগছে আমার। এমন কি কথা মা ম্যামকে বলতে চায়? না বলে বড্ড দেরি হয়ে যাবে মনে মনে ভাবতে লাগলাম। ম্যামকে কি বলতে চায় মা? অবাক লাগছে আমার। এমন কি কথা মা ম্যামকে বলতে চায়? না বললে বড্ড দেরি হয়ে যাবে মনে মনে ভাবতে লাগলাম। জি বলুন, কি বলবেন? আমার হাতটা ধরলো আর নিশির হাতটা ধরলাম। দুজনের হাত এক জায়গায় করলো মায়ের হাতের ওপর। মায়ের এমনটা দেখে আমি অবাক হয়ে আমি হাতের দিকে একবার তাকাচ্ছি, ম্যামের দিকে একবার তাকাচ্ছি। ম্যামও আমার দিকে তাকিয়ে আছে। দুজনেই অবাক হয়ে গেছি। নিশি মা, এতদিনে আমি একটা ভরসার হাত পেয়েছি। আমার মনে হয় তুমি খারাপ না। আমার অনুপস্থিতিতে তুমি আমার ছেলের পাশে থাকবে। তাই আজ থেকে আমার ছেলের দায়িত্ব তোমায় দিলাম আমি। ওকে দেখে রেখো বাবা। আমার অনুপস্থিতিতে আজ থেকে তুমি ওর আপন। ওর তো আমি ছাড়া কেউ নেই। ওর থেকে একজন হলো সে তুমি। আমি জানি তুমি পারবে ওকে সবসময় রক্ষা করতে। ওকে তুমি সামনে রেখো মা। কি পারবে তো মা ওর খেয়াল রাখতে আমার পরিবর্তে? মা কি বলছে এগুলো নাকি? আর কেন বলছে? দূর, মাছে কি করে না? আমরা তো ওনার আপন কেউ না, তাহলে উনি কেন খেয়াল রাখবে? মা কেন বলছে না? পারবো। এটা কি শুনলাম আমি? ম্যাম বলল কথাটা, নাকি আমি ফুল শুনলাম? অশ্রু সজল চোখে ম্যামের দিকে তাকিয়ে আছি জিজ্ঞাসার দৃষ্টিতে। ম্যামের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, পারবো আমি খেয়াল রাখতে তার। আজ থেকে আপনার ছেলের সমস্ত ভালো খারাপ আমি দেখব, সব দায়িত্ব। আপনার অনুপস্থিতিতে ওর আপনজন আমি। আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল ম্যাম। তার হাত এখনো আমার হাতের মধ্যেই আছে। আলহামদুলিল্লাহ, আমার আর কোনো কিছু পিছু টাইম রইল না। আমি এখন শান্তি মতো মরতে পারবো। আর মনে করতে হবে না আমি ছাড়া আমার ছেলের কেউ নেই। এখন থেকে আমি ছাড়াও আমার ছেলের আরেকজন রইল পৃথিবীতে। নিশিমা, কিছু হলে হৃদয়কে তুমি তোমার আপন করে নেবে, হ্যাঁ? মা তখন থেকে কিসব বলে যাচ্ছ? একটু চুপ করো না। কাল সকালে তোমার অপারেশন করবে, এখন একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুম যে আসে না রে বাবা। আপনি চোখ বন্ধ করুন, দেখবেন ঘুম ঠিকই আসবে। এত কথা বলবেন না, এখন এতে মাথায় প্রেশার পড়বে। মা বলে চোখ বন্ধ করলাম। আমি আর ম্যাম কেবিন থেকে বাইরে গিয়ে বসে থাকলাম। দুজনে পাশাপাশি বসে আছি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না। আমার চোখ দিয়ে অনবরত পানি ছড়েই যাচ্ছে। হৃদয়ের আমি দুজনে বসে আছি, কোনো কথা বলছি না। হৃদয় শুধু কেঁদে যাচ্ছে। আমার খারাপ লাগছে খুব। আচ্ছা, আমি যে কথা দিলাম হৃদয়ের মাকে, হৃদয়কে দেখে রাখবো, ওর দায়িত্ব নিলাম, আমি কি মন থেকে ওর দায়িত্বটা নিলাম, নাকি মৃত্যু পথযাত্রী এর মন রাখার জন্য? কোনটা? কিন্তু আমার এত টান আসছে কেন হৃদয়ের প্রতি? এত মায়া লাগে কেন? শুধু আপনজন মনে হয়। আজকে ওর বিপদের জন্য শুধু মানবতার খাতিরে আমি ওর পাশে এসে দাঁড়িয়েছি, নাকি অন্য কিছু? বসে বসে এসব ভাবছি। হঠাৎ হৃদয়ের দিকে চোখ গেল। হৃদয় আমার হাত দুহাত ধরে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে এখনও পানি চিকচিক করছে। ভাবছি ওকে সরাবো, নাকি সরাতে গিয়েও সরালাম না। সারাদিন আজ অনেক প্রেশার গেছে ওর উপর। থাক এভাবে ঘুমিয়ে।
ভোরের আলো ফুটেছে, তারপরও একটু অন্ধকার আছে। ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি ম্যামের দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে আছি। তাড়াতাড়ি ছেড়ে দিলাম। ম্যাম আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি কখন ঘুমিয়েছি এভাবে মনে নেই। রাতে তো আমি ম্যামের পাশে বসে কান্না করছিলাম। ম্যামের মুখের দিকে তাকিয়ে আছি, চোখ মুখে চিন্তার ক্লান্তির ছাপ। রাতে ঘুমোতে পারিনি। আমার জন্য ম্যামের এত প্রবলেম হলো। ম্যাম যে মাকে কথা দিল, কিন্তু কেন? মানবতার দয়া দেখানোর জন্য? দয়া দেখালো আমায়? এসব ভাবছি, এর মধ্যে ম্যাম জেগে গেল। তাড়াতাড়ি আমার থেকে দূরে সরে গেল। আমি হৃদয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিলাম। কখন ঘুমালাম, থুর। হৃদয় কি যে ভাবলো, তাড়াতাড়ি করে সরে বসলাম ওর থেকে। হৃদয়, আমি এখন একটু আসি, ফ্রেশ হয়ে অফিসে যাব, কিছু কাজ সেরে আবার আসব। তুমি এখানে থাকো আর সব কিছুর খেয়াল রাখো, আমি আসছি আবার। ওকে ম্যাম। বলছিলাম অফিসে তো আমারও কাজ ছিল আপনার সাথে। সেগুলো আমি করে নিব, তুমি এখানে থাকো। আর যখনই কোনো প্রয়োজন পড়ে আমায় কল করবে, ওকে? ওকে ম্যাম। হৃদয়কে হাসপাতালে রেখে অফিসে চলে আসলাম। ম্যাম চলে গেল। মানুষটাকে যতটা খারাপ ভাবি ততটা না, একটু ভালো আছে। এগুলো বসে বসে ভাবছি। একটু পর মায়ের অপারেশন শুরু হবে। ম্যাম এখন আসছে না, হয়তো ব্যস্ত আছে। আজ অফিসের কাজের চাপ বেশি। আজ এত বেশি কাজের চাপ, থুর, ভালো লাগছে না। হসপিটালে যাওয়ার কথা ছিল, যেতেই পারছি না। অপারেশন মনে হয় শুরু হয়েছে। হৃদয় একা একা কি করছে কে জানে। যাই, বেরিয়ে পড়ি, বাকি কাজটুকু পরে করি। অপারেশন শুরু হয়েছে, জানি না কি হবে। মায়ের কিছু হলে আমি শেষ হয়ে যাব। কেউ থাকবে না আমার। খুব কান্না পাচ্ছে। অফিস থেকে বেরিয়ে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে, কিন্তু জ্যামে আটকে গেছি। তার ভালোই লাগছে না। এই শহরে জ্যাম দেখলে মনে হয় গাড়িগুলো সব ভেঙে ফেলি। আর কতক্ষণ আটকে থাকবো? এইবার একটু জ্যাম কম রে। জানি না ওদিকে কি অবস্থা। ওটির আলো অফ হলো। ডাক্তার বেরিয়ে আসার সাথেই ছুটে গেলাম ডাক্তারের কাছে। হাত পা কাঁপছে, জানি না কি হলো। ডাক্তার মুখ কালো করে আছে। বললাম, কি হয়েছে ডাক্তার? আমার মা ঠিক হয়ে গেছে তাই না? সরি। আমার পায়ের নিচে মনে হচ্ছে তখন কিছুই নেই। ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি হলো। সরি স্যার, অপারেশনের সময় সে মারা গেছে। তার মাথায় যে টিউমারটা ছিল সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি। কি শুনলাম আমি? আমি কিছু বুঝতে পারছি না। চোখগুলো অস্ত্রসিক্ত হয়ে গেছে। মাথাটা কেমন জানে ঘুরছে। সব অন্ধকার লাগছে। আমি আর নিচের আয়ত্তে নেই, পড়ে গেলাম। অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর হসপিটালে পৌঁছে ডক্টরের হৃদয়কে বলা কথাগুলো শুনে ফেললাম। হৃদয় কেমন যেন করে পড়ে যাচ্ছিল। আমি ছুটে গিয়ে ধরলাম। হৃদয় এখন আমার হাতের উপর সেন্সলেস হয়ে পড়ে আছে। ওর মাথাটা শুধু ভেঙে নিচের দিকে যাচ্ছে। আমি শক্ত করে ওর মাথাটা বুকের সাথে মিশিয়ে নিলাম। কোলে তুলে ওকে বেডে শুইয়ে দিলাম। ডক্টর দেখে বলল, তেমন কিছু না, শরীর দুর্বলতা, আর এই ঘটনাতে সে নিতে পারছে না, তাই সেন্সলেস হয়ে গেছে। হৃদয় অনেকক্ষণ পর সেন্স আসলো। সেন্স ফিরেই সে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ঘটনার আকস্মিকতায় কি করব বুঝতে পারছিলাম না। আমি ওর মাথায় আলতো করে হাত দিয়ে রাখলাম। আমার চোখ অশ্রুসিক্ত হয়ে আছে। আজ থেকে আমার আর আপন বলতে কেউ থাকলো না। পৃথিবীতে আমি একা হয়ে গেলাম। সেন্স ফিরতেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে ম্যামকে জড়িয়ে ধরলাম। কেন আমি তাকে জড়িয়ে ধরলাম? হয়তো একটু ভরসার হাত খুঁজছি, তাই ওনাকে দেখে ভরসা পেয়েছি। হৃদয় শুধু কেঁদেই যাচ্ছে। আমার জামা ভিজিয়ে দিয়েছে ওর চোখের পানিতে। কি বলে সান্ত্বনা দিব আমি ওকে জানি না। শুধু মনে মনে বললাম, আমি আছি হৃদয়, তোমার কিছু হবে না। আমি তোমায় আগলে রাখবো, তোমার মাকে দেওয়া কথা আমি রাখবো। এসব ভেবে হৃদয়ের মুখটা উঁচু করে চোখের পানি মুছে দিয়ে বললাম, কেঁদো না হৃদয়, সব আল্লাহর ইচ্ছা। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। মায়ের ডেড বডি বাড়ি নিয়ে তার দাফন কার্য শেষ করলাম। হৃদয় রুমের এক কোনায় থ মেরে বসে আছে। ওর দিকে তাকানো যাচ্ছে না। আশেপাশের প্রতিবেশীরা এসে ওকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। আমার বাড়ি যেতে হবে, কিন্তু হৃদয়কে একা রেখে কিভাবে? ভাবছি কি করা যায়। আচ্ছা, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসবো। তারপর আস্তে আস্তে দিন কাটতে শুরু হয়, কিন্তু আমি এখনও প্রতি রাতে মায়ের জন্য কান্না করি। বেশ কয়েক মাস হয়ে গেছে মা আমায় ছেড়ে চলে গেছে। বড্ড একা হয়ে গেছি আমি।
এই বাড়িতে একাই থাকি, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এইভাবে চলছে আমার দিন। ম্যাম মাঝে মাঝে আমার বাড়ি আসে, এই নিয়ে প্রতিবেশীরা বেশ কানাঘুষা করে, বাজে ইঙ্গিতে কথা বলে। আমি চাই না আমার জন্য ম্যামকে কেউ কিছু বলুক। আমি কে? তার আপন তো কেউ না। মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই আমার জন্য এত কিছু করছে, কিন্তু সমাজ এগুলো মেনে নেয় না, ব্রুকুচকে তাকায়। এগুলো ম্যামকে আমি কীভাবে বোঝাই? উনি তো কাউকে তোয়াক্কা করে না, কিন্তু সমাজ বলেও একটা জিনিস আছে যেটা আমায় মানতেই হবে, মানতে বাধ্য। আমরা কেউ সমাজের বাহিরের না। সমাজের তৈরি করা নিয়মগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে। নিজের ডেস্কে বসে আনমনে এইসব ভাবছি। এই ছেলেটা বসে বসে কি ভাবছে এত? স্বাভাবিক হতে এখনো পারলো না। নিজের চেহারার কি অবস্থা করেছে! না, এইভাবে ওকে আর দেখা যায় না। ওকে আগের মতো করতে হবে, তার জন্য আমাকেও আগের মতো কঠোর হতে হবে। হৃদয়, আপনার ফাইলগুলো কমপ্লিট হয়েছে? এই তো ম্যাম, হয়ে গেছে প্রায়, আর কয়েকটা আছে। এখনো কমপ্লিট হয়নি কেন? আপনাকে তো অনেকক্ষণ আগে দিয়েছিলাম, এত সময় কেন লাগে? এত অমনোযোগী কেন আপনি? সরি ম্যাম। সরি বললে সব মাফ হয়ে যায় নাকি? তাহলে এখন কি করতে হবে ম্যাম? মুখে মুখে কথা বলছেন আপনি আবার। ওনার দিকে এগোতে লাগলাম। না না ম্যাম, আমি শুধু বলছিলাম এখন কি করতে হবে। ও মা গো, ম্যাম এদিকে এমন এগোচ্ছে কেন? সে রাগি লোক নিয়ে আসছে, আল্লাহ জানে আজ আমায় কাছেই খেয়ে নিবে। এখন কি করবেন সেটা কি আমায় বলতে হবে? আর একটু এগিয়ে যেতেই হৃদয় ওর হাত আমার সামনে থেকে আটকালো। সরি ম্যাম, বললে ভালো হতো। আর আপনি এত কাছে আসবেন না ম্যাম, দূরেই থাকুন। দেখুন আমার হার্টবিট কেমন বেড়ে গেছে। আমি যদি এখন হার্ট অ্যাটাক করি তাহলে সবাই আপনাকে খুনি বলবে। শাট আপ সিনহা, কি ভুলভাল বকছেন? পাগল হয়ে গেছেন আপনি? না স্যার, এখনো হয়নি, তবে আরেকটু সময় আপনি এমন থাকলে হয়ে যাব। তাই বলে ওর কোমরটা টান দিয়ে ওকে নিজের সাথে মিশালাম। আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললাম, পাগল পাগল লাগছে কি এখন? ম্যাম আমায় একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। উনি কানের কাছে ফিসফিসিয়ে কথা বলছে, আর ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। আমার হার্টবিট আরও দ্বিগুণ বেড়ে গেছে। মনে হয় এইবার আমি মরেই যাব। উনি কাছে আসলে আমার এমন হয় কেন? আমার অনেক ভয় করছে। হৃদয় হার্টবিট দ্রুত গতিতে চলছে, আমি অনুভব করতে পারছি। ওর দিকে তাকালাম, ভয় ওর চোখ দুটো আর ঠোঁট দুটো কাঁপছে। ওর কাঁপা ঠোঁট দুটো আমায় আকর্ষণ করছে খুব, কেমন জানি ঘোর লাগছে। আমি হৃদয়ের কাছাকাছি আসলে এমন কেন হয় আমি আমার ঠোঁট দুটো এগোতে লাগলাম হৃদয়ের ঠোঁটের দিকে। উনি আমার ঠোঁটের দিকে এইভাবে এগিয়ে আসছে কেন? উনি কি করতে চাইছেন? আল্লাহ বাঁচাও আমায়। ওর ঠোঁটে মাত্র ঠোঁট মিশাবো তখনই দিল এক চিল্লানি। কানের পর্দা মনে হয় যেন ফেটে গেল। আমি ঘোরের মধ্যে থেকে বাস্তবে ফিরলাম। কি করতে যাচ্ছিলাম আমি? থুর, ও কি ভাবলো এখন? আর এমন কেন চিল্লালো যে আমার মেজাজ খারাপ হয়ে গেল? ম্যাম নিজের ঠোঁট আমার ঠোঁটের অনেক কাছে নিয়ে আসছে। আমি ভয়ে চিল্লানি দিয়ে উঠলাম, ম্যাম ম্যাম থামেন, একটা কথা বলবো। উফ, কানের 12টা বাজিয়ে দিছে। এত জোরে কেউ চিল্লায়? বলো কি বলবে? সরি ম্যাম, বলছিলাম যে লাঞ্চ করবেন না? লাঞ্চ টাইম তো পেরিয়ে যাচ্ছে, আমার তো পেটে ইঁদুর দৌড়ানি দিচ্ছে। তো লাঞ্চ করো, তোমায় ধরে রেখেছে কে? আজাইরা? ম্যাম আপনি তো আমায় ধরে রেখেছেন। মানে? আসলে ম্যাম, আপনি যদি সামনে থেকে না সরেন, এইভাবে দাঁড়িয়ে থাকেন, তাহলে আমি যাবো কিভাবে? ও ওকে, সরে গেলাম। ম্যাম সরতে আমি দৌড় দিলাম। এক দৌড়ে ক্যান্টিনের টেবিলে বসে হাঁফাতে লাগলাম। ক্যান্টিনের টেবিলে বসে চড়ে চড়ে শ্বাস নিচ্ছিলাম। বাবা, খুব জোর বেঁচে গেছি। ভাগ্যিস চিল্লানি দিছিলাম, তা না হলে আজ উনি আমায় ছি ছি। আচ্ছা ওনার কি চরিত্রে ভেজাল আছে নাকি? ওহো, মনে তো হয় না, কিন্তু উনি আমার সাথে এমন কেন করেন? আর উনি আমার কাছে আসলে এমন কেন হয়? আমার ধুকপুকানি বেড়ে যায়, মনে হয় আমার চানটা বের হয়ে আসবে। ওনার কাছাকাছি থাকতে আমার বেশ ভালো লাগে, ভরসা পাই, আপনজন কাছের কেউ মনে হয়। সেদিনের মায়ের কাছে ওনার তো প্রতিশ্রুতি শুনে ওনার প্রতি আলাদা একটা টান হয়ে গেছে। আমার মনের কোণায় একটু একটু করে উনি জায়গা করে নিয়েছে। ভালোবাসি আমি ওনাকে।
কিন্তু এটা কখনোই আমি প্রকাশ করতে পারবো না। কোথায় সে আর কোথায় আমি। তাছাড়া উনি আমায় নিয়ে আমার মতো করে ভাবে না। উনি আমায় ম্যাম আর আমি ওনার বিয়ে, আমাদের এইটাই সম্পর্ক, আর বেশি কিছু না। মানবতার খাতিরে উনি আমার জন্য অনেক কিছু করেছেন, যার জন্য সমাজ ওনাকে কথা শোনায়। যদিও তিনি এসবের কিছুই জানে না, তারপর আমার থেকে ওনাকে দূরে সরাতে হবে। তা না হলে আমার জন্য সমাজে ওনার মাথা হিট হয়ে যাবে। বসে বসে এইসব ভাবছি আর সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারা আমার অনেক পছন্দের খাবার। একের পর এক সিঙ্গারা খাচ্ছি আর ভাবছি আশেপাশে কোথায় কি হচ্ছে সেদিকে খেয়াল নাই। গলা কপ মুখে পড়ছি, পানি খাওয়ার কথা ভুলে গেছি। খেতে খেতে উঠল হিচকি। পানি খেতে হবে। পানির গ্লাসের দিকে হাত দিতেই কে যেন গ্লাসটা হাতে নিল। এই নাও নাও, পানি খাওয়ার কথা খেয়াল থাকে না, গরুর মতো গিলছো শুধু, বলে এই গ্লাসটা ওর মুখের দিকে এগিয়ে দিলাম। উনি আমার মুখের সামনে গ্লাস ধরে আছে খাওয়ার জন্য, কিন্তু আমি ওনার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। কি হলো, খাও। হ্যাঁ হ্যাঁ ম্যাম, খাচ্ছি বলে ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে ছকছক করে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিলাম। পানি না খেলেও হতো, অবশ্য ওনাকে দেখেই আমার হিচকি থেমে গিয়েছিল। আমি এখনো ওনার দিকে তাকিয়ে আছি, চোখ বড় বড় করে। খাওয়া শেষ নাকি আরো কয়েকটা সিঙ্গারা দিতে বলবো? কেন ম্যাম, আপনি খাবেন? সিঙ্গারা মনে হয় আপনার অনেক পছন্দের, তাই না ম্যাম? ম্যামের হাতে একটা পাপ্পি দিয়ে বসলাম অন্যমনস্ক হয়ে। দেখি ম্যাম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ম্যামের হাত দু হাতে ধরে আমি আমার হুঁশ ফিরল। কী করলাম মনে করতেই চোখ বন্ধ করে সরি ম্যাম বলেই দিলাম দৌড়। এটা কি হলো, পাগল হলো নাকি? কি করলো ও এটা? আমি হাসবো নাকি রাখবো বুঝতে পারছি না, তবে ভালোই লাগলো। ওর পাপ্পি দেওয়ার জায়গাটায় ভালোভাবে দেখছি। পাগল একটা, তোকে খুব ভালোবেসে ফেলেছি রে। তুই হবি আমার বিয়ে থেকে পাট রাজা। এক দৌড়ে নিচের ডেস্কে এসে বসলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? কোনো বুদ্ধি নেই কেন আমার? সব লোক পেয়েছে নাকি? এক দৌড়ে নিচের ডেস্কে এসে বসলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? কোনো বুদ্ধি নেই কেন আমার? সব লোক পেয়েছে নাকি? এই যে হৃদয়, আপনি বসে বসে কি বিড়বিড় করছেন একা একা? আর লজ্জাতে লাল নীল হয়ে যাচ্ছ, যে ব্যাপার কি? আরে কই কিছু না, একটু হেসে। দিনকাল কেমন যাচ্ছে? বিয়ে টিয়ে ঠিক করবেন না নাকি? সেদিনকার কি খবর, ভাবলেন কিছু? না ভাবিনি কিছু, ওইসব চিন্তা মাথায় নাই এখন। মাথা আসলে বলিয়েন, আমিও একটা চান্স নিতে পারি, কি বলেন? ভদ্রতার হাসি দিয়ে। নিজের কেবিনে যাচ্ছিলাম, ওদের বলা কথাগুলো শুনে খুব রাগ হচ্ছিল। এত হাসাহাসি করার কি আছে? আর লিজার সাথে এসব বিষয়ে কথা বলতে হবে কেন? হৃদয়কে কেবিনে আসতে বললাম। হায় আল্লাহ, ম্যাম ডাকছে কেন? আল্লাহ জানে কি বলে। তখনকার পাপ্পের বিষয় নিয়ে কিছু বলবে নাকি? তাহলে তো আমি শেষ। কি বলবো নাকি? এগুলো ভাবছি আর নখ কামড়াচ্ছি ম্যামের সামনে দাঁড়িয়ে। হৃদয়ের দিকে এগিয়ে যাচ্ছি, ওকে কিছু না বলে। ও মা গো, ম্যাম এমন রাগের রোগ নিয়ে এগিয়ে আসছে কেন? আমি পেছাচ্ছি আর ম্যাম এগোচ্ছে। পেছোতে পেছোতে দেয়ালে পিঠ ঠেকে গেল আমার। আমি এগোচ্ছি আর ও পিছুচ্ছে। দেওয়ালে ওর পিঠ ঠেকে গেছে। আমি ওর এক পাশ দিয়ে এক হাত দেওয়ালে রাখলাম, আর এক হাত দিয়ে দরজা লক করে দিলাম। এই কি, দরজা লক করলো কেন ম্যাম? কি বলবেন বলেন? আপনি দরজা লক কেন করলেন? দরজা খুলুন ম্যাম, আমি বাইরে যাব বলেই দরজা খুলতে যাচ্ছিলাম, তখনই হাত ধরে দিল টান। খুব ব্যথা লাগছিল, মনে হয় হাতটা ছিঁড়ে ফেলবে। দরজা খুলতে যাচ্ছিল, তখনই ওর হাতটা ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম, খুব শক্ত করে। ও নড়াচড়াও করতে পারছে না। অনেক শক্ত করে জড়িয়ে রেখেছে। ম্যাম ছাড়ুন আমায়। প্রাণপণ চেষ্টা করছি ছাড়ানোর জন্য, কিন্তু কাজ হলো না। উনি আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরল। বৃথা চেষ্টা করো না, লাভ হবে না, ছাড়াতে পারবে না তুমি। তাই আর চেষ্টা না করে চুপচাপ থাকো। ছাড়ুন আমাকে তাহলে। হুম, ছাড়বো না। তোমার শাস্তি দেব আমি এবার। কিসের শাস্তি? আর এভাবে কেমন শাস্তি? হৃদয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে লিজার সাথে কথা বলার শাস্তি বলে ওর কানের লতি হালকা করে কামড়ে দিলাম। তারপর গলাতে এলোপাথারি চুমু দিতে লাগলাম। ওর নিঃশ্বাস ঘন হয়ে আসছে।
ম্যাম আমায় এলো পাথারি চুমু দিচ্ছে গলায়। আমি ছাড়ানোর চেষ্টা করছি, বাট পারছি না। আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আমার খুবই খারাপ লাগছে। কি করতে চাইছে উনি আমায়? ম্যাম ছাড়ুন আমায় প্লিজ। তুমি অন্য মেয়েদের সাথে কেন কথা বলো? তোমার সব দায়িত্ব আমায় দিয়ে গেছে তোমার মা। তোমার ভালো খারাপ সব কিছু এখন আমার হাতে। আমি যা বলবো তুমি তাই করবে, করতে বাধ্য। ওর গলায় নাক ডুবিয়ে কথাগুলো বললাম। ম্যাম প্লিজ ছাড়ুন, আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগে না যখন তুমি অন্য মেয়েদের সাথে কথা বলে হাসো। ওদের সাথে কিসের এত কথা তোমার? হ্যাঁ, কই আমার সাথে তো কথা বলো না অমন হেসে। ওদের সাথে যেন আর কথা বলতে না দেখি। নাকের সাথে নাক লাগিয়ে বলছি কথাগুলো। আজকের পর যেন কোনো মেয়ের সাথে কথা বলার সাহস না হয় আমি ছাড়া। ওকে ওকে সেটা বুঝিয়ে দেব। ও শুধুই আমার, অন্য কারো না। কেন? আমি ওদের সাথে কথা বলবো, 1000বার বলবো। আপনার কি? কথাটি বলতেই উনি খুব দ্রুত আমার ঠোঁটে ওনার ঠোঁট মিলিয়ে দিলেন। ওর কথায় রাগ আরও চরমে উঠে গেল। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট দুটো আমার ঠোঁটে মিশিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে রাখার পর ছেড়ে দিলাম। মুখ লাল হয়ে গেছে। ওকে বললাম, তোমার দায়িত্ব আমার সব কিছুর, তোমায় ভালো রাখার। তুমি কিসে ভালো থাকবে না থাকবে সব কিছু আমি সিলেক্ট করব। আর আমার হাতে তোমার মা তোমায় তুলে দিয়ে গেছে। সো আমি যা বলবো সেটাই শুনবে তুমি, বুঝেছো? হ্যাঁ, আপনার হাতে তুলে দিয়েছি। আপনার সব দায়িত্ব আমার প্রতি। আপনি যা বলবেন আমি সেটাই করব। আপনারা তো আমাদের খেলার পুতুল হবেন। যখন যা ইচ্ছে হবে সেটাই করবেন। আজ প্রয়োজনে কাছে টেনে নেবেন, আর কাল প্রয়োজন ফুরালে দূরে সরে যাবেন। চরিত্রহীন আপনি, যা ইচ্ছা করুন, আর কোনো বাধা দিব না। কেননা দায়িত্ব আপনার। আপনি যা ইচ্ছে করতে পারেন। আপনাদের কাছে একটা অবিবাহিত মেয়ে স্পর্শ করা মানে আধুনিকতা, আর আমার কাছে সেটা লজ্জার। আপনার সুশীল সমাজের অশ্লীল মানুষ। কথাগুলো খুব জোরেই বললাম, রাগ হয়ে গেছিল। কি বললাম মাথায় আসেনি। ওর বলা কথাগুলো শেষ হতেই ঠাস করে ওর গালে চর বসিয়ে দিলাম একটা। আমার চরিত্র নিয়ে কথা বলে? ওকে আমি কি করেছি? বেশি কিছু তো না। ওর আগেই দিয়েছিল, এজন্য এত কিছু করেছি। আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছি। এটা ও বলল, যাকে আমি ভালোবাসি ওকে আমি কাছে পেতে চাই, ভালোবাসি তাই। তবে সেটা বিয়ের পর। আমি ওকে এভাবে চাইনি। ও কি বললো আমায় এগুলো? জীবনে কোনো ছেলেকে ভালোবাসা তো দূর, তাকাই উনি পর্যন্ত। আর আজ আমায় চরিত্রহীন অপবাদ শুনতে হলো ভালোবাসার মানুষটির কাছ থেকে। রাগে আমার কান্না এসে যাচ্ছে, চোখের কোণে জল চলে আসছে। টেবিলের সব কিছু ফেলে দিলাম, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। উনি কেমন জানি পাগলের মতো করছে, আর আগে দু চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসছে। আচ্ছা, আমি কি ভুল করলাম? কি বললাম আমি এগুলো? ভালো আমি তোমায় বেসেছি, তুমি আমারই হবে। তবে আজকের শোধ আমি নিব। আমি চরিত্রহীন, হৃদয় আমাকে চরিত্রহীন বলার অপরাধটা তোমার। মনে মনে বলে হৃদয় হাত ধরে টেনে কেবিন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। সব স্টাফগুলো দাঁড়িয়ে গেল। ওরা হতবাক আমার আর হৃদয়ের অবস্থা দেখে। দুজনেরই চোখে পানি, আর ওভাবে টেনে নিয়ে যাওয়া দেখে। আবার হাতে তো ঝরে টেনে নিয়ে যাচ্ছেন কেন উনি? মেয়েদের শরীরের এত শক্তি জানা ছিল না। সোজা নিয়ে গিয়ে গাড়িতে বসালেন। ওকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে লাগলাম, ওর দিকে না তাকিয়ে। রাগে আমার চোখ দিয়ে আগুন ঝরছে। উনি যে রেগে আছেন, কোথায় নিয়ে যাচ্ছে উনি আমায়? বলবো কিভাবে যে রেগে আছেন? যদি আরও রেগে যায় তারপরও সাহস করে বলি, ম্যাম কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? নিশ্চুপ, কোনো কথা বলছি না। ওর কথা কানেই নিলাম না, না শোনার ভান করলাম। ম্যাম বলবেন কোথায় যাচ্ছেন? আবারও চুপ, ড্রাইভ করেই যাচ্ছি। এইবার আমার খুব রাগ উঠে গেল। আমি একটু জোরেই বলতাম, বলছেন না কেন কোথায় নিয়ে যাচ্ছেন? ওকে, বলতে হবে না, গাড়ি থামান, আমি নেমে যাব। তা না হলে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে বলেই গাড়ির দরজা খুলতে যাচ্ছিলাম, তখন আমার হাতটা উনি সরিয়ে দরজা লক করে দিলেন। চুপচাপ বসে থাকো, তোমায় খুন করতে নিয়ে যাচ্ছি না, ভয় পেও না। গাড়িটা নিয়ে গিয়ে এক জায়গায় থামালো, অচেনা এক জায়গা। আশেপাশটা ভালো করে চেনার চেষ্টা করছি, কিন্তু এটা আমার চেনা জায়গা নয়। একদিনে তাকিয়ে আছি, উনি দরজা খোলার শব্দে ধ্যান ভাঙল। ওনার দিকে তাকিয়ে আছি,
কি নামবে নাকি? একটু আগে তো চলন্ত গাড়ি থেকে লাফাতে চাইছিলে, আর এখন গাড়ি থামিয়েছি তারপরও নামছো না কেন? গাড়ি থেকে নামার সাথে উনি আমার হাত ধরে একটা রুমের দিকে নিয়ে গেল। ভেতরে প্রবেশ করার আগেই দেখি ওপরে লেখা কাজী অফিস। তার মানে ম্যাম আমায় কাজী অফিসে নিয়ে এলো। কিন্তু কেন? কার বিয়ে? ম্যামকে বলে দেখি, ম্যাম কার বিয়ে আজ? আমরা কেন এখানে এসেছি? তোমার বিয়ে। মানে আমার বিয়ে? কার সাথে? আমি জানি না। একটু পর জানতে পারবে। না ম্যাম, জানা দরকার নেই। আমি বিয়ে করব না। বিয়ে করতে তুমি বাধ্য। কখনোই না, আমি বিয়ে করব না। তোমার মা মারা যাওয়ার আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে, এখন আমি যা বলবো তাই হবে। ম্যাম, আপনি কিন্তু আমায় ব্ল্যাকমেল করছেন। ধরে নাও সেটাই। ম্যাম, এটা কিন্তু ঠিক না। চুপচাপ ভেতরে চলো, যা বলবো সেটা করবা। ম্যাম, আপনি কার সাথে আমায় বিয়ে করাবেন? আমি বিয়ে করব না ম্যাম। আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলো বলছি। বলে হাত ধরে টেনে কাজের সামনে চেয়ারে ওকে বসিয়ে দিলাম, আমিও বসলাম। ভয়ে আমার হাত পা কাঁপছে। লিজাও আছে এখানে, আরও দু একজন অফিসের কলিগরা। ম্যাম কার সাথে আমার বিয়ে করাতে চাচ্ছে। আমি বিয়ে করব না। আমি তো ম্যামকে ভালোবাসি। আমার খুব কান্না পাচ্ছে। কাজে আমার দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল সিগনেচার করার জন্য। কিন্তু আমি অপলকভাবে ম্যামের দিকে তাকিয়ে আছি, সিগনেচার করছি না। সিগনেচার করছে না, আমার দিকে তাকিয়ে আছে। আমি ইশারায় সিগনেচার করতে বললাম। ম্যাম আমায় ইশারায় সিগনেচার করতে বলতো, কিন্তু আমার হাত কাঁপছে, কলম ধরতে পারছি না। জানি না আমার সাথে কি হচ্ছে। ম্যাম এমন কেন করছেন? উনি কি একটুও বোঝে না আমি ওনাকে ভালোবাসি? অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। কলম হাতে চুপচাপ বসে আছে। আমার রাগ উঠে যাচ্ছে। হৃদয় সিগনেচার করো। ওর কানের কাছে গিয়ে আস্তে করে দাঁতের দাঁত চেপে বললাম। উনি খুব রাগ করেছে। আমি সব আমার ভাগ্য মনে করে সিগনেচার করে দিলাম। আমার কাছে থেকে রেজিস্ট্রি পেপারটা নিয়ে নিজে সিগনেচার করলো। তারপর লিজারও অনেকেই করলো। লিজাকে আমার সাথে বিয়ে দিয়ে নিজে বিয়ের সাক্ষী রইল। আমার রাগ লাগছে খুব এখন। মাঝে এর হাতে কেন আমাকে তুলে দিয়েছিল? আমার জীবনটা তেজপাতা করে দিল। কাজে অফিস থেকে বের হয়ে আসলাম। গাধাটা ওখানেই দাঁড়িয়ে আছে কেন? গাড়িতে উঠছে না। গাধাটা মনে হয় বুঝতে পারেনি বিয়েটা কাকে করলো সে। কাছে গেলাম, হাত ধরে টেনে নিয়ে এসে গাড়িতে বসালাম। কি করছেন আপনি? হাত ধরে টেনে গাড়িতে বসালেন কেন? আপনি কোথায় নিয়ে যাবেন? তোমারও তো আজ বিয়ে হলো, তাই তোমার বাড়িতে তুমি এবং আমি যাব। আমার বাড়িতে আপনি যাবেন কেন? লিজা যাবে। লিজা কেন যাবে? আমি কেন নই? আমার লিজা বিয়ে করাবো, সো লিজা আমার সাথে আমার বাড়িতে যাবে। হাসবো না রাখবো বুঝতে পারছি না। ওর কথার উত্তর না দিয়ে আমি গাড়ি স্টার্ট করলাম। হারারে করছেনটা কি? থামুন। আমি আমার বউকে করে বাড়ি যাব। ইচ্ছে করে বললাম কথাগুলো। আমার রাগে কাজ চলে যাচ্ছে। হুশ! ওর ঠোঁটে আঙুল চেপে ধরে। আমি আর কিছু না বলে চুপচাপ গাড়ির জানালা দিয়ে একটু মাথা বের করে উদাস মনে বাইরে চেয়ে আছি। চোখের কোণে জল চিকচিক করছে। খাটাসটি কেন এমন করলো আমার সাথে? আমি তো বিয়ে কখনোই করতাম না। অন্য মেয়েকে বিয়ে আমি আমার বউয়ের সাথে যেতে না দিয়ে নিচে নিয়ে যাচ্ছে, যদিও আমার কোনো ইচ্ছে ছিল না অন্য কারোর সাথে যাওয়ার। তারপরও অনেক বড় বাড়ির ভেতরে গাড়ি ঢুকালেন। বাড়িতে নয় যেন রাজপ্রাসাদ। কিন্তু ম্যাম তো বলতো আমার বাড়িতে যাবে। এটা তো আমার বাড়ি না। এত সুন্দর বাড়ির সামনে ফুল বাগান, বিভিন্ন ফুল ফুটেছে, অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি স্বর্গপুরীতে আছি। গাড়ি থেকে নেমে আমি আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখছি। সৌন্দর্যে যেন আমি হারিয়ে যাচ্ছি। গাড়ি থেকে নেমেই পুরো বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে। মনে হয় ভালো লেগেছে। একটু আগের মলিন মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। আমি মুগ্ধ হয়ে গেছি। যত দেখি ততই প্রেমে পড়ে যাই। ভেতরে চলো। এটা কার বাড়ি? কার আর? আমার বাড়ি এটা। ভেতরে চলো। আমি আপনার বাড়ির ভেতরে যাব কেন? আমি বলছি তাই। ভেতরে চলো, আর কোনো কথা না। নিচের মতো করে সব হবে। চলুন আসছি। মুখ বাঁকা করে বললাম। মুখ বাঁকাচ্ছ কেন? আজ থেকে এই বাড়িতে থাকবে। সো এখন চলো,
ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করবে, খুব ক্ষুধা পেয়েছে। হুম, আমি ছেলে হয়ে আপনাকে রান্না করে খাওয়াবো? মনে হয় আমাকে আপনার গোলাম পেয়েছেন। অন্যের জামাইকে তার বউকে নিয়ে বাড়িতে যেতে না দিয়ে নিচের বাড়ি নিয়ে এসে গোলাম বানিয়ে রাখার চিন্তা। কিন্তু আমি তো এটা হতে দিব না, আমি থাকবো না। কি হলো, কথা কানে যায় না? ভেতরে আসো। হুম, যাচ্ছি বলে তার পিছু পিছু গেলাম। আমি রুমে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে খাবার রেডি করো, আমি আসছি। হুম, যাচ্ছি বলে তার পিছু পিছু গেলাম। আমি রুমে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে খাবার রেডি করো, আমি আসছি। মানে কি? আমি কেন করতে যাব? আমি পারবো না। আমি কি আপনার গোলাম নাকি? আর আমি ছেলে হয়ে রান্না করব কেন? হুম, গোলাম কেন হবে? আমার একমাত্র জামাই। ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম। মানে? মানে বোঝনি? আজ আমি তোমায় বিয়ে করলাম তো। তার মানে আপনাকে আমি বিয়ে করছি, লিজাকে না? হুম, আমাকে। কেন, লিজাকে আশা করেছিলে নাকি? আর তুমি রেজিস্ট্রি পেপারে আমার নাম দেখোনি? আমি এত কিছু খেয়াল করিনি, আর আগে সিগনেচার করছি। গুড। এখন আর কথা না বলে কাজ করো। আমি তোমায় এমনি এমনি বিয়ে করিনি, তোমার লাইফ হেল করার দায়িত্ব নেওয়ার জন্য। তুমি পার পাবে না হৃদয় আহমেদ, বলে চলে আসলাম। আমার সাথে ম্যামের বিয়ে হয়েছে, অন্য কারোর সাথে না। এটা ভেবে খুব খুশি লাগছে। কিন্তু উনি প্রতিশোধ নেওয়ার জন্য আমায় বিয়ে করেছে, ভালোবেসে না। এটা খুব যত্ন দিচ্ছে আমায়। আর আগের মাথায় কি বলেছি সেগুলো ধরে এত কিছু করলো। ফ্রেশ হয়ে এসে দেখি হৃদয় টেবিলে খাবার রেডি করছে। আমি কিছু না বলে চুপচাপ গিয়ে খেতে বসলাম। কিন্তু খাবার দেখে আমার রাগ উঠে গেল। রেগে বললাম, হৃদয়, এগুলো কি? জ্যাম পাউরুটি। আমি সকল ধরনের রান্না করতে পারি। মা অসুস্থ হওয়ার পর থেকে আমি রান্না করতাম। এখন ইচ্ছে করে আমি জ্যাম পাউরুটি করছি। এগুলো এখন আমি খাবো? হুম। নো ওয়ে, আমি এগুলো খেতে পারবো না। তুমি রান্না কেন করনি? 15 মিনিট সময়কে রান্না করা যায়? আপনি আমায় 15 মিনিট সময় দিয়েছেন খাবার তৈরির জন্য। আমি 15 মিনিটে খাবার তৈরি করেছি, এবার খেয়ে নিন। আমি এগুলো খাবো না, তুমি যাও রান্না করে নিয়ে আসো। পাগলি নাকি? আমি পারবো না, শরীর খুব ক্লান্ত আমার, একটু শুতে হবে। রাত অনেক হয়েছে, ঘুম পেয়েছে আমার। আপনি খেয়ে নিন, আমি ঘুমাই। গুড নাইট বলে চলে যাচ্ছিলাম। হৃদয়, ওয়েট ওয়েট, দাঁড়াও। কই যাও, খাবে না? আপনি আসার আগে আমি খেয়ে নিয়েছি বলে রুমে সে বিছানায় শুয়ে পড়লাম। কি, আমায় রেখে খেয়ে নিয়েছো? খাদক কোথাকার, একটু ওয়েটও করলো না। এ কাকে ভালোবাসি আমি? এ আমার জামাই, আল্লাহ দড়ি ফালাও, শান্তিতে ঘুমানো, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। সারাদিন আমার ওপর যা ট্রেস গেছে, এখন ঘুমাই আমি। চোখ বন্ধ করে চোখে রাজ্যের ঘুম নেমে এলো। রুমে গিয়ে দেখি মহারাজ পরম শান্তিতে ঘুমাচ্ছে। আহা কি শান্তি! দাঁড়াও, শান্তিতে থাকাচ্ছি। ওয়াশরুমে গেলাম, এক বালতি পানি নিয়ে এসে দিলাম ওর গায়ে ঢেলে। বৃষ্টি পড়ে কই থেকে? আমি তো বাহিরে নাই। রুমে শুয়ে সেবে চোখ খুলে দেখি ম্যাম বালতি হাতে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে ম্যাম আমার গায়ে পানি ঠেলে দিয়েছে। মেজাজ পুরো খারাপ হয়ে গেল। ওই, আপনার মাথায় কি সিট আছে? হোয়াট? না, আসলে বলছিলাম যে আপনার মাথায় কোনো সমস্যা আছে নাকি? কারণ আপনি যেটা করলেন কোনো সুস্থ মানুষ এটা করবে না। চুপ করুন! একটা ধমক দিয়ে হাত ধরে টেনে বিছানা থেকে নামালাম। আউচ! ছাড়ুন, হাত ব্যথা পাচ্ছি। আমার খুব খিদা পেয়েছে, তাড়াতাড়ি গিয়ে রান্না করো। আর হ্যাঁ, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বিরিয়ানি রান্না করো। পারবো না আমি এত রাতে রান্না করতে। আপনি জ্যাম পাউরুটি খেয়ে ঘুমিয়ে পড়ুন। যা বলছি সেটা করো, যাও এক্ষুনি। আচ্ছা ম্যাম, আপনি মেয়ে। আপনি রান্না না করে আমাকে রান্না করতে বলেন কেন? আমি কখনো রান্না করি নাই, আমি রান্না করতে পারি না। শিখেছেন না কেন? আচ্ছা, তোমার থেকে শিখে নিব। এখন যাও, তাড়াতাড়ি রান্না করো। হুম, যাচ্ছি বলে কিচেনে চলে আসলাম। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই না? এমন বিরিয়ানি খাওয়াবো, আর জীবনেও আর বিরিয়ানি খাওয়ার শখ আসবে না। বিড়বিড় করে বলছি, আর মরিচের গুঁড়া মিশাচ্ছি আনলিমিটেড। আহা, বিরিয়ানি খাওয়াবো এবার, ঝাল ঝাল টেস্টি টেস্টি বিরিয়ানি। একেবারে খেলে জীবনে ভুলতে পারবে না, আজীবন স্বাদ লেগে থাকবে মুখে। আমি তো সব দেখেছি স্যার। তুমি কি শয়তানি করলা? আমার খাবারে মরিচের গুঁড়া মেশানো?
এসো আগে দেখো আজ তোমার কি করি আমি। ম্যাম, আপনার খাবার রেডি ম্যাম। এর সামনে কি এগিয়ে দিয়ে হাত বাড়িয়ে নিলাম। খা না, খা, বুঝবি মজা। এই হৃদয়ের পেছনে লাগা। মনে মনে বলতাম। খাবারের ডিশটা হাতে নিয়ে চুপচাপ ভাবছি কি করা যায় এগুলো। আমি তো জানি আমায় শিক্ষা দেওয়ার জন্য হৃদয় মরিচের গুঁড়া বেশি দিয়েছে। চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি। কি হলো, খাচ্ছে না কেন? খা না রে, একটু মুখে দে। তারপরেই। ম্যাম খাচ্ছেন না কেন? খাবেন না? ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। খাবো তো, এখনই খাবো। তার আগে তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ নাও, হা করো। ওর মুখের সামনে লোকমা দিয়ে বলছিলাম কি ম্যাম, আপনি খেয়ে নিন। আমি তো খেয়েছি, আপনার তো খিদেও পেয়েছে। আমিও তো খাবো, কিন্তু এত না। আর তুমি তো জ্যাম পাউরুটি খেয়েছো, ওতে কি হয়? আর বিরিয়ানি তোমার হাতের রান্না খেয়ে দেখবি না টেস্ট কেমন হয়েছে। নাও, হা করো। অনিচ্ছা সত্ত্বেও হা করতে হলো। জানি উনি ছাড়বে না, না খাইয়ে। সব জেনে গেছে মনে হয়। হৃদয় এবার তোর রক্ষে নেই। এক লোকমা ওর মুখে দিয়েছি, মুখটা দেখার মতো অবস্থা হয়েছে। মুখ থেকে বের করে দিতে পারলে মনে হয় বাঁচে। বলছো হৃদয় এবার কেমন লাগে? আমায় খাওয়াতে চেয়েছিলে না, এবার নিজে খাও নিজের ঝাল ঝাল টেস্টি টেস্টি বিরিয়ানি। এক লোকমা মুখে নিয়ে আমার কলিজাটা পুরো চলে যাচ্ছে। মনে হচ্ছে এবার মরেই যাব। ম্যাম আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। কেন, টেস্টি হয়নি? আর একটু খাও, তোমারই তো রান্না। বলে ওর দিকে তাকিয়ে আছে। বেচারা অসহায়ের মতো তাকিয়ে আছে, চোখ মুখ লাল হয়ে গেছে। থাক, এবার আর না। যা শিক্ষা পাওয়ার পেয়েছে। কষ্ট পাচ্ছে আমার জামাইটা, একটু জ্বালাই ওকে। কেমন রান্না করো? নিচের রান্না নিচে খেতে পারো না। আমি খাবো কি করে? মনে হয় খুব বাজে হয়েছে খেতে, তাই না? সেজন্য খেতে পারছো না। এমনিতে সালে মরে যাচ্ছি, তার উপর অপমান। রাগ চরমে উঠে গেল। তার হাত থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়ে গপাগপ খেতে লাগলাম। আরে আরে, করো কি হৃদয়? ঝাল লাগলে এত ঝাল খেতে পারবে না, খেও না। প্লেট রাখো বলছি। তোর কোনো কথাই শুনছি না। রাগের মধ্যে খাচ্ছি, ঝাল লাগছে, কিন্তু তার তোয়াক্কা করছি না, খেতেই আসি। এ তো কথা শোনার ছেলে না, খেয়েই যাচ্ছে। চোখ মুখের অবস্থা হয়েছে কি লাল হয়ে গেছে। সামনে থেকে প্লেটটা কেড়ে নিলাম আমি, পানি খেতে দিলাম। সমস্যা কি তোমার? এত জেদ কেন? কথা বলছে না, শুধু হাঁফাচ্ছে। ঝাল প্রচন্ড পরিমাণে খেয়ে ফেলেছে। আচ্ছা, ওর কি ঝালে অ্যালার্জি আছে? ও শিট, তাহলে তো সমস্যা। হৃদয়ের কষ্ট হচ্ছে তোমার, বলো। ওর দুগালে হাত দিয়ে ধরে মুখ উঁচু করে ধরলাম। ওর চোখে পানি এসে গেছে, চোখ মুখ ঠোঁট লাল হয়ে গেছে। আমি আর কিছু না ভেবে পেয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। প্রথমে ছাড়ানোর চেষ্টা করলেও পরবর্তীতে নিজেই আমার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। অনেকটা সময় পর দুজনকে ছেড়ে দিলাম। ও এখনো হাঁফাচ্ছে মাথা নিচু করে। ওর সামনে থেকে চলে এলাম। কি করলাম এটা এখনই? কি হলো আমার সাথে? আমি নিচেও কেন? দেখ, বিছানায় তো পানি দিয়ে ভিজিয়ে রাখছি। পাগলি, এখন ঘুমাবো কোথায়? কথাটি ভাবছি, পাশে তাকিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে। বলছি ঘুমাবেন কোথায়? বিছানা তো ভিজিয়ে দিয়েছেন। আমিও সেটাই ভাবছি, ঘুমাবো কই। হৃদয়ের আমি দুজনের দিকে তাকাচ্ছি, আবার দুজন বিছানার দিকে একবার, সোফার দিকে একবার। এবার দুজনেই ছুটে গেলাম সোফার কাছে, কিন্তু এই পিচ্ছি হৃদয় আগে ছুটে গিয়ে শুয়ে পড়েছে। আমিও গিয়ে সোফা দখল করতে পরে গেলাম হৃদয়ের উপর। এই, আপনি এখানে কেন? আমি আগে দখল করেছি, এখানে আমি ঘুমাবো। বললেই হলো আমি ঘুমাবো, তুমি সরো। না, এটা চিটিং। আমি আগে সে দখল করেছি, আমি ঘুমাবো, আপনি না। তাহলে আমি কোথায় ঘুমাবো? জাহান নামে। কি বললে? ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে না, কিছু না। বললাম আপনি কোথায় থাকবেন, আমি কি জানি। যেমন বিছানায় ভিজাইছেন, এবার বলছেন। আমি এখানে ঘুমাবো। না, আমি ঘুমাবো। না আমি এটা কার বাড়ি? আর তোমার বস কে? আপনি আর আপনার বাড়ি। তাহলে আমার কথা শেষ কথা। তাহলে আমি কি সারা রাত জেগে থাকবো? কেন, জেগে থাকার ইচ্ছে আছে নাকি? না, কিন্তু ঘুমাবো কোথায়? সেটাই। এক কাজ করো, আমার পাশে শুয়ে পড়ো। দুজন সোফায় হবে না, কষ্টকর। তারপরও একটু কষ্ট করো। না, আমি আপনার সাথে ঘুমাবো না।
আর ওইটুকু জায়গায় তো আরও থাকতে পারবো না। যা ইচ্ছা করো, আমারই ভালো, একটু আরামে ঘুমাতে পারবো। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু ঘুমাতে পারছি না। ঘুমালে ওইটুকু সোফায় ওই রাগী মানুষটার সাথে ঘুমোতে হবে। দ্যাট ভালোই লাগে না। ভয় নেই, ঘুমিয়ে পড়ো। আর না হয় থাক, ঘুমাতে হবে না। আর কিছু না ভেবে ওনাকে একটু সরিয়ে ওনার পাশে শুয়ে পড়লাম, কিন্তু ওনার এই হাত এইদিকে কেন, জায়গা হচ্ছে না। দিলাম একটা চিমটি। আউচ! চিমটি দিলা কেন? হাতটা সরান, জায়গা হচ্ছে না। আউচ! চিমটি দিলা কেন? হাতটা সরান, জায়গা হচ্ছে না। আজীব তো, জায়গা না হলে কি করব? হাত শরীর থেকে বাদ দিতে বলছো নাকি? দরকার পড়লে সেটাই করেন, তারপরও হাতটা সরান, আমার জায়গা হচ্ছে না। পারবো না সরাতে। দেখ, আপনাকে বলাও যা, না বলাই ভালো। বাবা, রাগ করেছে হেব্বি। ওর হাতটা ধরে টেনে নিজের সাথে মেশালাম, আর আমার হাতটা সরিয়ে ওর মাথার নিচে দিলাম। নড়াচড়া করে কেন? এই ছেলে ঘুমাতে দেবে না নাকি? খুব ঘুম পেয়েছে। চোখ বন্ধ করতেই ঘুম এসে গেল। ঘুমিয়ে পড়লাম। হৃদয়ও ঘুমিয়ে পড়েছে আমার বুকের মধ্যে। সকালে জেগে দেখি হৃদয় আমার বুকের উপর ঘুমাচ্ছে। সে তো আমার পাশে ছিল, তাহলে বুকের ওপর আসলো কিভাবে? ওহো, মনে পড়েছে। এইটুকু সোফায় দুজনে ভালোভাবে হচ্ছিল না। আমি প্রায় পড়ে যেতে নিয়েছিলাম। তখন এই ঘুমন্ত পাজিকে বুকে নিয়েছিলাম। অপলকে তাকিয়ে আছি হৃদয়ের দিকে। কেমন পিচ্চি ছেলের মতো চুপটি করে আমার বুকের মধ্যে ঘুমিয়ে আছে। কপালে একটা ভালোবাসার পরশ দিলাম। ও একটু নড়ে চড়ে উঠল, তখনই চোখ বন্ধ করে ফেললাম, যাতে ও না বুঝে আমি জেগে আছি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে ওনার বুকে আবিষ্কার করলাম। কখন আমি ওনার বুকের ভেতর আসলাম? সারা রাতকে আমি এভাবেই ছিলাম। আল্লাহ, উনি বুঝতে পারেনি তো? আবার বুঝতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। ওনার সামনে যাব কি করে? ঘুমের ভিতর আমার কোনো হুঁশ থাকে না কেন? উনি এখনো ঘুমিয়ে আছে। কি সুন্দর লাগছে ওনাকে দেখতে। কে বলবে উনি এত রাগী? কত কিউট একটা মেয়ে, দেখতে একদম পরীর মতো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, কিন্তু আমার সাথে সবসময় রাগ দেখায়। পেতনি একটা বলে ওনার কপালে একটা হামি দিলাম, দিয়ে উঠে যেতে নিলাম। তখনই আমার হাতটা টেনে ধরলো। ম্যাম ছাড়ুন, আমি যাবো, উঠবো। বাবা, আমাকে হামি দিল, তার মানে সামথিং সামথিং। চোখ খুললাম ওর কোথায়। কি হয়েছে? তুমি এখনো না উঠে বসে আছো কেন ওভাবে? যাও, ফ্রেশ হও। যেতে দিলে তো যাবো। কে যেতে দিল না? তোমায় কি কেউ ধরে রেখেছে নাকি? কি ন্যাকামি নেইটে করছে, নিচে হাত টেনে ধরে এখন আমাকে বলছে। ও সরি, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি আমি। যাও বললাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করো, অফিস যাব। আর হ্যাঁ, কাল রাতের কথা যেন মনে থাকে। কোনো উল্টাপাল্টা করলে তার ফল কেমন হয় কাল তো বুঝছই। আশা করি আর বোঝাতে হবে না। বলে উঠে চলে গেলাম। গোসল শেষে রুমে এসে দেখি উনি এখনো শুয়ে আছে। এই নাকি অফিসে যাবে। কালকে রাতে আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে, সেটা প্রতিশোধ নেওয়ার সময় এখন আবার সোজা ওয়াশরুমে গেলাম। আবার সেখান থেকে এক চোখ পানি নিয়ে আসলাম। ম্যামের পাশে দাঁড়িয়ে সবটুকু পানি ম্যামের মুখের ওপর দিয়ে দিলাম। মুখে পানি আসলো কই থেকে? চোখ খুলে দেখি হৃদয় জগ হাতে দাঁড়িয়ে আছে। আমি এক লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। কিছু বলতে পারতেছি না। ওয়াও, এত লম্বা চুল, কোমর ছড়িয়ে পড়েছে। ও হালকা পিঙ্ক কালারের জর্জেট শাড়ি পরেছিল। ওর ঘাড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। ও একটু হেলে দাঁড়িয়ে আছে। ভেজা চুলে অসম্ভব সুন্দর লাগছে। ওকে ইচ্ছে করছে চুলে নাক ডুবিয়ে গ্রান নেই। ও শুধু কাছে টানছে, আর পারলাম না নিজেকে সামলাতে। গিয়ে ওর পেছনে দাঁড়ালাম। পেছন থেকে ওর কোমর ছড়িয়ে ধরলাম। ও একটু কেঁপে উঠল। ওর কেঁপে ওঠা আমাকে যেন আরও নেশায় ডোবাতে লাগলো। ওকে শক্ত করে ছড়িয়ে ওর ঘাড়ে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নিলাম। ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। আজ কি হলো তার? একবার পানি, আবার আমায় এভাবে ধরে রেখেছে কেন? তার প্রতিটা স্পর্শে আমি শিহরিত হচ্ছি। ওর চুলে নাক ডুবিয়ে দিলাম। ছাড়ো। ওহো, ঘোরের মধ্যে বলছি। অফিস যাব তো, ছাড়ো আমায়। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি ব্রেকফাস্ট তৈরি করো, যাও। ওহো, না ছাড়বো না, চুপ করো।
অফিসের দেরি হয়ে যাবে। একটু জোরেই বললাম। উফ, এত চেঁচাচ্ছেন কেন? ওকে, ছাড়িয়ে দিয়ে। এতক্ষণ আসতে বললাম, তুমি তো শোনো না। দেখ, জানতো বলে ছেড়ে দিলাম। আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট সেরে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এদিকে মহারাজ শুয়ে আরাম করছে। কি ব্যাপার, রেডি হচ্ছে না কেন? অফিস যাবে না নাকি? না যাওয়ার ধান্দা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি হলো, চুপচাপ বসে আছো কেন? আমি রেডি হচ্ছি, দেখতে পারছো না? বসে আছি কই, শুয়ে আছি তো। কথা পেঁচাবে না বলে দিলাম। যাও তাড়াতাড়ি রেডি হও। কেন? আমি রেডি হয়ে কি করব? কি করবে মানে? অফিস যাবে না? না তো, আমি কেন অফিস যাব? আমি কালকে বিয়ে করছি। এই কয়েকদিন আর আমার অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওর কথা শুনে রাগ উঠে গেল। ওকে বিছানা থেকে তুলে হাতটা শক্ত করে পেছনে বেঁকিয়ে ধরলাম। আহ, লাগছে, ব্যথা পাচ্ছি হাতে, খুব লাগছে। অফিস যাওয়ার প্রয়োজন আছে কি না? আছে। গুড বয়, যাও রেডি হয়ে নাও বলে ওর হাত ছেড়ে দিলাম। হাত পুরো লাল হয়ে আছে। অফিসে যেতেই চাইলাম না, কারণ ওনার অত্যাচার অফিসে সহ্য করতে হয়। অফিসে না গেলে আর সহ্য করতে হতো না। দূর, ভালোই লাগে না। একটা আমার পছন্দের একটা শার্ট পরে রেডি হয়ে তার সামনে গেলাম। ওয়াও, এত সুন্দর লাগছে ওকে। কালো রঙের শার্ট পরেছে, চুলগুলো ডান দিকে সুন্দর করে রেখেছে। পলকহীনভাবে তাকিয়ে আছি। উনি এমন করে তাকিয়েছে কেন? কি হলো, অমন ট্যাপ ট্যাপ করে তাকিয়েছেন কেন? চলুন, যাবেন না? ওর দিকে শুধু তাকিয়ে আছি, কোনো দিকে মন নেই আর। ও মা, এ আবার কি? আমি কতটা কি শোনে না কেন? ওই, কি হলো? কাঁধে হাত দিয়ে বললাম। চমকে উঠে, কই কি হবে, কিছু না তো। আমি রেডি। চলো। অতঃপর আমি আর উনি অফিসের উদ্দেশ্যে বের হলাম। গাড়িতে ওঠো, দাঁড়িয়ে আছো কেন? উঠছি বলে পেছনে বসলাম। আমাকে কি তোমার ড্রাইভার মনে হচ্ছে? মানে, আমি আবার কি করলাম? পেছনে বসছো কেন, সামনে বসো। বসছি। দূর, ভালোই লাগে না। এখানে না ওখানে, ওখানে না এখানে, সবসময় প্যারা দেয়। সামনে এসে বসলাম। ও মা, এখনো তাকিয়ে আছে কেন? কি হলো, চলুন। সিট বেল্টকে বাঁধবে বলে সিট বেল্টটা বাঁধিয়ে দিলাম। এত কেয়ারলেস কেন তুমি? তুমি আছো তো আমার জন্য, তাই আমি এত কেয়ারলেস। কারণ আমার কিছু হতে দিবে না তুমি, আমি জানি। মনে মনে বলতাম। আমি গাড়ি ড্রাইভ করছি, আর হৃদয় জানলায় মাথা ঠেকিয়ে বসে আছে। বাতাসে ওর চুলগুলো উড়ে আসছে। বেশ ভালো লাগছে গাড়ির জানালা এভাবে থাকতে। বাতাসে ম্যামের চুলগুলো উড়ে আমাকে একটু বিরক্ত করছে খুব। না, চুলগুলো বাঁধি, তা না হলে আমার উপর আবার রাগ করবে। এই ভেবে চুলগুলো বাঁধতে গেলাম, তখনই সে বাধা দিল। কি হলো, চুলগুলো বাঁধছেন কেন? চুলগুলো শুকিয়ে গেছে, উড়ছিল তাই আর কি। উড়ুক না, বাধা দেন কেন? ওদের মুক্ত বিহঙ্গে উড়তে দেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাকে খোলা চুলেই ভালো মানায়। তার কথা একটু লজ্জা পেলাম। অফিসে এসে গেছি আমি আর হৃদয় নেমে অফিসের ভেতরে প্রবেশ করলাম। সবাই দাঁড়িয়ে অভিনন্দন জানালো। সবাই অভিনন্দন জানাচ্ছে? তাহলে কি সবাই জানে আমার আর ম্যামের বিয়ে হয়েছে? মনে মনে ভাবছি। কি হলো, এমন ধ্যানে বসছো কেন? অফিসে কি তোমায় ধ্যান করার জন্য এনেছি? না, তার জন্য আনবেন কেন? আমাকে জ্বালানোর জন্য নিয়ে আসছেন, মনে মনে বলতাম। স্যার, আপনার ধ্যান হয়ে থাকলে কাজ শুরু করুন। কয়েকদিনে অনেক কাজ জমে গেছে আপনার, সেগুলো করুন বলে এক গাদা ফাইল ওর সামনে দিলাম। ও, মানে কি? এতগুলো ফাইল আমি কয়দিনে ঠিক করব? কয়দিনে করতে কবে বললাম? আজকেই সব শেষ করতে হবে। পারবো না আমি। কি বললে? রাগে চোখে তাকালাম। কিছু না। গুড, কাজ করো। বলে ফাইলগুলো নিয়ে দরজায় যেতে খেলাম জোরে এক ধাক্কা। ফাইলগুলো সব পড়ে গেল, সেই সাথে আমিও। কিন্তু পড়ে যাওয়ার আগেই কেউ একজন আমায় ধরে ফেলেছে। চোখ খুলে তাকিয়ে দেখি লিজা। লিজা আমাকে ধরে রেখেছে। লিজার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফাইলগুলো তুলতে যাব। লিজাও তুলতে যেতেই খেলাম লিজার মাথার সাথে টিপ। আবার একটা টিপ দিলাম লিজার মাথায়।
এটা কি হলো হৃদয়? তুমি আমার মাথায় টিপ দিলে যে? আসলে একবার টিপ লেগে গেছে, তাই আবার দিলাম, নইলে আমাদের মাথায় শিং গজাতো। ও তাই বলো। হ্যাঁ, হেসেই হঠাৎ ম্যামের দিকে চোখ দিতেই দেখি উনি অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় রেগে গেছে খুব। আল্লাহ বাঁচাও। লিজা, তোমার মনে রাখা উচিত হৃদয় আমার হাজবেন্ড। ইয়েস ম্যাম। সো নেক্সট বার নাম ধরে আর তুমি করে বলা যেন আমি না শুনি। সরি ম্যাম। যাও এখন। কেয়ার কোম্পানির ডিলটার বিষয়ে কথা বলতে এসেছিলাম। তারা কয়েকদিনের মধ্যেই আসবে আমাদের সাথে ডিল কন্ট্যাক্ট করতে। এই বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন যাও। ওকে ম্যাম বলে চলে গেলাম। সে যে রাগি চোখে তাকিয়ে আছে, আল্লাহ জানে কি যে করে আজ। হৃদয়, আজ তুই তো গায়া। ও মা গো, সে তো এদিকে এগিয়ে আসছে, এইবার কি করি? রাগ লেগেছে প্রচুর। লিজার সাথে ধাক্কা লাগা, আবার মাথায় টিপ দেওয়া। লিজা ওকে জড়িয়ে ধরেছিল যখন পড়ে যেতে লাগছিল। এত সাহস ওর! হৃদয়ের দিকে এগোতে লাগলাম। আজ ওকে কি করব নিজেও জানি না। সে একদম কাছাকাছি চলে আসছে, আমি বুঝতে পারছি না সে কি করবে। ওর একদম কাছাকাছি গিয়ে ওর হাত দুটো শক্ত করে পেছন দিকে ধরলাম এক হাতে, আরেক হাতে ওর গলা ধরে মুখের কাছে এনে ওর মুখ। আমি কি করছি নিজেও জানি না, কারণ আমি নিজের মধ্যে নেই। এত পরিমাণ রাগ লাগছে যা বলার মতো না। সে খুব জোরে আমার মুখটা ধরেছে, খুব ব্যথা লাগছে আমার, অনেক কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে সে এমন করতে পারলো। লিজার সাথে খুব ভাব তোমার, তাই না? ধাক্কা লেগে পড়ে যেতে লাগলো, ও তোমার কোমর ধরে বাঁচিয়ে দেয় পড়ে যাওয়া থেকে। আবার কি যেন মাথা টিপ লাগলে আরেকটা টিপ দিতে হয়, তা না হলে শিং গজায়। এত কিছু পাও কই তুমি? সব শুধু লিজার কাছাকাছি যাওয়ার বাহানা তোমার। আমি তোমায় ছুলে আমি চরিত্রহীন হয়ে যাই, আর লিজা ছুলে কিছুই না। তল কেন বলো? স্পিক আপ। তোমার চরিত্রে ঠিক নেই, আমায় বলছিলে না? আজ তোমায় বলছি, তোমার চরিত্রে ঠিক নেই, চরিত্রহীন তুমি। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি লেজার কাছাকাছি আসার চেষ্টা করি, এইটার কি উত্তর দিব আমি আমার কাছে জানা নেই। শুধু দু চোখের জল বাধা মানছে না আমার চরিত্র নিয়ে কথা শোনার পর। ওর চোখ দিয়ে জল পড়ছে। আমার খেয়াল হলো আমি ওর মুখ ধরে আছি, ও ব্যথা পাচ্ছে। আর কিছু না বলে ওর মুখ ছেড়ে দিয়ে ওর থেকে দূরে সরে এলাম। সে আমার চুল ছেড়ে দিয়ে আমার থেকে দূরে সরে যেতে আমি গেট খুলে ছুটে চলে গেলাম ওনার কাছ থেকে। হৃদয় চলে গেল। কি করলাম আমি? এতক্ষণ ওর মুখ ধরে আঘাত করলাম, ও কষ্ট পেল, আমি ওকে কষ্ট দিলাম। কোথায় গেল ও? বাহিরে গেলাম, গিয়ে হৃদয় কথা বলতেই সবাই বলল সে ছুটে অফিস থেকে চলে গেছে। আমি আর অফিসে এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরেও দেখি ও নেই। কোথায় গেল? বাড়ি না আসলে কোথায় যেতে পারে ও? আমি ছাড়া তো এই পৃথিবীতে ওর কেউ নাই। কোথায় গেল সে? হৃদয় কোথায় তুমি? আমি বুঝতে পারিনি হৃদয়। রাগের মাথায় কি করেছি আমার মনে নেই। সরি হৃদয়, কোথায় তুমি? আমি আর অফিসে এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরেও দেখি ও নেই। কোথায় গেল? বাড়ি না আসলে কোথায় যেতে পারে ও? আমি ছাড়া তো এই পৃথিবীতে ওর কেউ নাই। কোথায় গেল সে? হৃদয় কোথায়? হৃদয় কোথায় তুমি? আমি তো বুঝতে পারিনি হৃদয়। রাগের মাথায় কি করেছি আমার মনে নাই। সরি হৃদয়, কোথায় তুমি? হৃদয়কে খুঁজতে বেরিয়ে পড়লাম, ওদের বাড়িতে গেলাম, কিন্তু ওখানেও পেলাম না। আমি পাগল হয়ে খুঁজছি হৃদয়কে, কিন্তু পাচ্ছি না। সারা দুপুর বিকেল ওকে খুঁজলাম, কিন্তু পেলাম না। বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, তারপরও পেলাম না। ও কোথায় গেল, কি করছে আমি জানি না। ও থাকবে কোথায়? ওর তো কেউ নেই। ওর কোনো বিপদ হলো না তো? আমি কি করলাম ওর সাথে? ওর দায়িত্ব তো সব আমায় দিয়েছিল। তাহলে আমি কি করে পারলাম ওর সাথে এমন বিহেভ করতে? আমি কি করে পারলাম ওকে কষ্ট দিতে? আমি তো ওকে ভালোবাসি, তারপরও কেন? আজ বেশ কয়েক মাস হয়ে গেছে হৃদয় নেই আমার কাছে। সেদিনের পর আমি ওকে কোথাও খুঁজে পাইনি। ও কোথায় কেমন আছে জানি না, বেঁচে আছে কি নেই সেটাও জানি না। ও একা করে দিয়ে গেছে আমায়। আমি ওকে হারিয়ে ফেলেছি। আমার প্রত্যেকটা নির্ঘুম রাতের সাক্ষী আমি ওকে কতটা ভালোবাসি। ও
ওকে ছাড়া আমি কতটা অসুখী। আমি হাসতে ভুলে গেছি, ঘুমাতে ভুলে গেছি। চোখ বন্ধ করলেই হৃদয়ের মুখ ভেসে ওঠে। প্রত্যেকটা দুঃস্বপ্ন হৃদয়কে নিয়ে দেখি, তখন ঘুমের ভেতরেই আটকে উঠি। সকালে ফোনে, হ্যালো ম্যাম, আপনি কি এখন সুস্থ? শরীর কেমন আছে আপনার? অনিক, আমি আগের চাইতে একটু সুস্থ। আজ থেকে অফিসে যাব। ম্যাম আসুন, কেয়ার কোম্পানি থেকে আজ ডিল সাইন করতে হবে আপনাকে। আমি কথা বলে নিয়েছি কেয়ার কোম্পানির এমডি এর সাথে। এখন শুধু আপনি কথা বলে ডিলটা করলে হয়ে যাবে। ওকে, আসছি আমি। ম্যাম ম্যাম আমি কি যাব আপনার বাড়িতে একবার? কেন? আসলে বেশ কয়েকদিন আপনি অসুস্থ ছিলেন, আপনার সব কিছু তো এলোমেলো হয়ে আছে। কাগজ সব খুঁজে বের করতাম, আর আপনার জন্য একটু বাহির থেকে খাবার নিয়ে আসতাম। না ধন্যবাদ, এত কিছু দরকার হবে না। আমার সামান্য জ্বর হয়েছিল, বেশি কিছু না। আমি পারবো সব ঠিক করে নিতে। আচ্ছা রাখছি, এখন রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হব। ওকে ম্যাম। বলার সাথে সাথে ফোনটা কেটে দিল। প্রয়োজনের বাইরে কি একটা কথা বলা যায় না? এমন কেন? উনি কি বুঝে না নাকি বুঝতে চায় না? আমি ওকে ভালোবাসি অনেকটা। নিশি চৌধুরী, আমি তোমায় অনেকটা ভালোবাসি, আর তোমায় আমি জিতে নেব আমার ভালোবাসা দিয়ে। ফোনটা কেটে দিলাম। কি চাই এই ছেলে, বুঝি না। সব সময় পেছনে ঘুরে। অনিক আহমেদ আমার পিএ। হৃদয় চলে যাওয়ার পরে ওকে পিএ করেছি, বাট ওর হাব ভাব আমার মোটেও ভালো লাগে না। আমি আর আগের মতো রাগ করি না, কারণ রাগের জন্য আমি আমার হৃদয়কে হারিয়েছি। সেই সুযোগটা এই ছেলেটা নিতে চাইছে, বাট আমি দেব না। হৃদয়ের জায়গায় কেউ নিতে পারবে না, কোনো দিনও না। গুড মর্নিং ম্যাম। মর্নিং। ম্যাম, আপনার শরীর এখন কেমন আছে? ভালো আছে। অফিসের কাজ কত দূর চলছে? কেয়ার কোম্পানির সাথে ডিলটার কি হলো? কাজ মোটামুটি ভালোই চলছে ম্যাম। আপনার অনুপস্থিতিতে আমি সব কাজ সামলে নিয়েছি। কেয়ার কোম্পানির সাথে ডিলটা নিয়েও কথা হয়েছে। তারা আজ আসবে, আপনার সাথে ভালোভাবে কথা বলে ডিল সাইন করবে। ওকে বলে কেবিনে চলে আসলাম। অনেক এখনো আসেনি মনে হয়। এই কথা ভাবতেই দেখি গেট খুলে সামনে এসে হাজির, মুখে হাসি। শয়তানের নাম মুখে না নিতেই শয়তান হাজির। এবার জ্বালিয়ে খাবে। কেন যে একে বিয়ে করতে গেলাম সেদিন আল্লাহ জানে। নেহা তানিয়ার ভাই না হলে কি আর এত কিছু সহ্য করতাম? তানিয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর ভাই অনিক। আমি যে বিবাহিত এটা অনিক জানে না, তানিয়াও না। হৃদয়ের সাথে হঠাৎ বিয়ে হয়েছিল, তাই বেশিরভাগই অজানা। গুড মর্নিং। সিট। এখন কেমন আছেন ম্যাম? সেটা তো ফোনেই শুনলে। আর ভালো আছি জন্যই তো অফিসে আসতে পেরেছি। ওকে ম্যাম। কাজের কথা বলো। ওকে, মনে মনে 100 একটা বকা দিতে লাগলাম। ভালো কথা কি মুখ দিয়ে বেরোয় না নাকি? সবসময় মেজাজ নিয়ে থাকে। আমি তো ভালো করেই বললাম, তারপরও। কি হলো, কি ভাবছো? ধ্যান ভাঙলে আমায় কাজের কথা বলো। সরি ম্যাম। বলে বেশ কয়েকটা ফাইল ম্যামের দিকে এগিয়ে দিলাম। ম্যাম, এগুলো সব কমপ্লিট। এখন শুধু আপনি দেখে সাইন করে দেন, তাহলে সব ঠিক। ওকে বলে ফাইলগুলো দেখে সিগনেচার করে দিলাম। আর কিছু বাকি আছে? না ম্যাম। তাহলে নিজের জায়গায় গিয়ে বসে কাজ করো, যাও। ওকে ম্যাম বলে চলে এলাম। সেই সাথে মনে মনে গোষ্ঠী উদ্ধার করলাম। অনেক ছেলেটা খুব একটা খারাপ না, ভালোবাসে আমায়, এটা সে অনেক আগে থেকেই বোঝাতে চায়। হৃদয় আমার জীবনে আসার আগে থেকে, কিন্তু আমি ওইসব পাত্তা দিতাম না। আর এখন তো আমার অস্তিত্ব জুড়ে শুধু হৃদয়, আর কেউ না। হৃদয়ের জায়গায় আমি কোনোদিনও কাউকে দিতে পারবো না। হৃদয় কোথায় তুমি? প্লিজ ফিরে এসো, প্লিজ হৃদয়, প্লিজ ফিরে এসো। আমি আর পারছি না তোমায় ছেড়ে থাকতে। May I come in? ইয়েস, কামিং। I am Akhi Islam, MD of RM Company. আই এম নিশি চৌধুরী, প্লিজ সিট। Thanks. কাজের কথায় আসি। আমার অনুপস্থিতিতে আমার পিএ অনিক আহমেদ আপনাদের সাথে সব বিষয়ে কথা বলে নিয়েছে, আমাকে জানিয়েছে। আপনি আমার সাথে 5 বছরের কন্ট্রাক্ট করতে চেয়েছেন। স্পেশালি কেয়ার কোম্পানি এর নতুন এমডি ফাহিমের সাথে আপনার বিয়ের কথা হয়েছে, কেননা সে কোম্পানির দায়িত্বে আছে। আমি নেই, দায়িত্বটা তাকে দিয়েছি। আজ আমি ডিলটা করে যাব, তারপর আপনার যত আদান প্রদান আমাদের কোম্পানির সাথে সব ফাহিমের সাথে করে নেবেন। ওকে, আজ তাহলে আসি। উঠে দাঁড়িয়ে, আসুন, আবার দেখা হবে হ্যান্ডশেক করে। সে তো হবেই। এর পরের বার প্রেজেন্ট এমডি ফাহিমকে নিয়ে আসবো, ওর সাথে সব ঠিক করে নিয়েন। ওকে, আসি, বাই। আখি ইসলাম চলে যাওয়ার পর খানিকটা সময় স্তম্ভিত হয়ে রইলাম।
কোন ফাহিমের কথা বলে গেল উনি? হৃদয় একবার আমাকে বলেছিল তার দুইটা নাম, একটা তার মা রেখেছে ফাহিম চৌধুরী হৃদয়, আর একটা তার বাবা রেখেছে শুধু হৃদয়। না, হৃদয় কিভাবে একটা কোম্পানির এমডি হয়, এটা অসম্ভব। নিউ এমডি মেবি ফাহিম ওনার হাজবেন্ড হবে। ফাহিম নাম তো আরেকজনের না। আমার ফাহিম তো ফাহিম চৌধুরী হৃদয়, আর উনি তো শুধু ফাহিম বলল। এটা হৃদয় না। সারাদিন অফিস শেষে বাড়ি ফিরলাম প্রতিদিনের মতো, আবার সেই একলা একা বাড়িতে, যেখানে হৃদয় হাজারো স্মৃতি যা আমায় করে করে খাচ্ছে। সারাদিন ব্যস্ততার শেষে আমি আবারও হৃদয়ের স্মৃতিতে ডুব দিই, গভীর থেকে গভীরে আরও অতলে তলিয়ে যাই। আনমনে বসে বসে হৃদয়ের ছবির দিকে তাকিয়ে আছি, তখনই ফোনটা বেজে উঠল। রিসিভ করলাম। হ্যালো তানিয়া, বল। কি করছিস? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? এই তো শুয়ে আছি। কেমন শোনাচ্ছে? মেবি কান্না করছিস এমন। না রে, কান্না কেন করতে যাব? কণ্ঠস্বরটা একটু বসে গেছে, ঠান্ডা লাগছে। বল, কি বলবি? ইম্পর্টেন্ট একটা কথা আছে। কাল তো অফ ডে, কাজের চাপ নেই, আমার সাথে দেখা করতে পারবি একবার? পারবো না কেন? কাজ থাকলেও বাদ দিতাম, তোর সাথে দেখা করতাম। তাহলে আমাদের বাসায় চলে আসিস, কফি খেতে খেতে কথা বলা যাবে। আসবো। তোর আম্মুর হাতের কফি, উফ, যা লাগে না, অনেকদিন ধরে মিস করছিলাম। আসিস, এখন রাখছি, বাই, ভালো থাকিস। সেম টু ইউ। তানিয়া ফোন কেটে দিল। কি বলতে চাই সে? আমার সাথে ওর কি এমন ইম্পর্টেন্ট কথা আছে? ধুর, এত কি ভাবার আছে? কাল বললে শুনতে পারবো। এখন ঘুমাই। লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে কি রে, কত দূর, কখন আসবি? ফোনে বললাম নিশিকে। এই তোরে কাছাকাছি। তাড়াতাড়ি আয়। আসছি, কাট ফোন। কেটে দিলাম ফোন। তানিয়া মা, নিশিমা আসছে তাই না? মা, ওরে আসতে বলেছি, অনেকদিন হলো তোমার হাতের কফি খাওয়া হয় না, তাই খেতে আসতে বললাম তাকে। কথা শেষ করতে না করতে নিশি চলে আসলো। রুমের দরজা খোলা ছিল। নিশি সোজা তানিয়ার রুমে চলে আসলো। একদম ঠিক বলেছে তানিয়া। আন্টি, তোমার হাতের বানানো কফি কতদিন খাই না জানো তুমি। মিস করছিলাম, তাই তো চলে আসলাম। আন্টি 3 কাপ বানাবেন কফি? হ্যাঁ নিশিমা, বানাচ্ছি বলে কফি বানাতে চলে গেলাম। আমি আর সিয়াম দুজন খাটের মধ্যে মুখোমুখি হয়ে বসে আছি। কি রে, কি খবর? কেমন আছিস? আমার খবর তো ভালোই, তোর কি খবর সেটা বল। বিয়ে টিয়ে করবি না নাকি? বুড়ি হয়ে যাবি তো। আর কয়েকদিন পর আমার ছেলের বিয়ে করে শাশুড়ি বানাই দিব তোকে, অথচ তুই বিয়েতে বসবি না। এনেও মা তোমাদের কফি। দুজনকে 2 কাপ দিলাম, কিন্তু আরেকটা কাপ কে দিব? আমাকে তো 3 কাপ বানাইতে বললো। আরেকজন কই? নিশিমা, তোমার সাথে কি অন্য কেউ আসার কথা ছিল নাকি? মানে আরেকজন কে আসবে? কেউ তো আসার নেই। আর তানিয়া, তুই কাউকে আসতে বললি নাকি? আর না, আমি তো কাউকে আসতে বলিনি। আন্টি, আপনার এমন মনে হলো কেন আরেকজন আসবে? আসলে মা, তোমরা মানুষ 2 জন বানাইতে কইছো 3 কাপ, সেই জন্য ভাবলাম হয়তো আরেকজন আসবে। ও, এই ব্যাপার। 3 কাপ কফি বানাতে বলেছি কারণ 2 কাপ আমাদের, আরেকটা আপনি খাবেন। আমি খাবো না। কেন খাবেন না? আপনি জানেন আপনার কফি কত টেস্টি হয়। টেস্টি করে দেখেন না? খাচ্ছি, তোমরা কথা বলে চলে গেলাম। বল তানিয়া, কি বলবি? তুই বলছিলি, বল। কেন খাবে না? আপনি জানো আপনার কফি কত টেস্টি হয়? টেস্টি করে দেখান না। খাচ্ছি, তোমরা কথা বলে চলে গেলাম। বল তানিয়া, কি বলবি? তুই বলছিলি, বল। অনেকের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। অনেকের কথায় মুখটা কালো হয়ে গেল। কি বলবে ও অনেকের বিষয়ে? কি রে, অনেকের কথা শুনে চুপ করে গেলি কেন? কই, বল না, কি বলবি অনেকের বিষয়ে? তুই তো জানিসই, মনে হয় অনেক তোকে অনেক দিন ধরে ভালোবাসে, এটা তোর অজানা থাকার কথা নয়। তো এই ব্যাপার নিয়ে কি এগোনো যায় না? এই ব্যাপারে কি এগোতে চাস? বিষয়টা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চাই, তোর মতামত কি এতে? এটা অসম্ভব। অসম্ভব কেন? তুই কিছু জানিস না তানিয়া, আমি বিয়ে বসতে পারবো না। কি জানি না আমি? আমার কাছে তোর কি এমন অজানা আছে যেটা আমি জানি না? অনেক বড় একটা বিষয় অজানা আছে, সেটা শুনলে তুই আমাদের বন্ধুত্বটাও রাখবি না। কি বাজে বকছিস তুই? তোর আর আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এমন কোনো কারণ নেই পৃথিবীতে। আমার ভাইয়ের কাছে যদি তুই বিয়ে বসতে না করিস
তাহলেও আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না কোনো দিন। কি হয়েছে তোর বল? এমন কি ঘটনা আছে যেটা আমি জানি না, যার জন্য তুই বিয়েতে বসতে চাইছিস না? আমি বিবাহিত। কি পাগল পেয়েছিস আমারে? তুই বিয়ে করেছিস এটা আমি জানি না, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? হঠাৎ হয়ে গেছে। কাকে বিয়ে করেছিস? তাকে তো একদিনও দেখালি না। বিয়েতে না হয় বলিসনি, অ্যাটলিস্ট দুলাভাইয়ের সাথে পরিচয় তো করিয়ে দিবি। সে নেই রে আমার কাছে, পরিচয় করায় দিব কিভাবে? মানে কি এসব কি বলছিস তুই? একবার বলছিস সে বিয়ে করেছিস, আরেকবার বলছিস সে নেই। কি হয়েছে তোর ঠিক করে বল তো। সব কিছু তানিয়াকে বললাম। হৃদয়ের সাথে প্রথম দেখা হওয়া, আমার অফিসে জয়েন করা, ওকে বিয়ে করা, তারপর ওকে অসম্মান করা, সব কিছু। এত কিছু হয়ে গেছে এই 1 বছরে, আমি কিছুই জানি না? আমার সাথে শেয়ার করলে কি খুব ক্ষতি হয়ে যেত? এখন কি করবি তুই? জানি না কি করব, বাট আমার হৃদয়কে অনেক ভালোবাসি, ওর জায়গায় কাউকে বসাতে পারবো না। অনিকও তো তোকে অনেক ভালোবাসে। আমি জানি তানিয়া, বাট আমার করার কিছু নেই। আমি হৃদয়ের প্রতীক্ষায় আছি। তুই পারলে অনেককে বোঝাস, সে বুদ্ধিমান, বোঝালেই বুঝবে। আর তুই তো বুঝিস আমায়। রে বান্ধবী হয়ে বান্ধবীর মনের কষ্ট বুঝলাম না, তাহলে বান্ধবী কিসের? থ্যাঙ্কস রে, তুই আমাকে একটা বিষয় থেকে টেনশন মুক্ত করলি। তুই কোনো টেনশন নেওয়ার দরকার নেই, এই বিষয়ে আমি দেখতেছি। আজ উঠি বলে চলে গেলাম। বেশ কয়েকদিন পর। অনেক আর আগের মতো নেই। তানিয়া হয়তো বুঝিয়েছে, কষ্টও হয়তো পেয়েছে। সরি অনেক, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি হৃদয় ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না কখনো। নিজের কেবিনে বসে বসে আনমনে ভাবছি, ঠিক তখনই দরজায় নক। মে আই কামিং, মিস নিশি চৌধুরী? ওয়াই নট, শিওর, ইয়া কামিং। আখি ইসলাম ভেতরে আসলো, তার সাথে আরেকজন আসলো, যেটা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। এটা কে? কাকে দেখছি আমি? কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছি আমি। নিশি, কি হয়েছে? এভাবে স্তম্ভিত হয়ে আছেন কেন? আচ্ছা, আমরা কি বিরক্ত করলাম আপনাকে এই সময় এসে? আরে না না, বিরক্ত কিসের? বিরক্ত না, প্লিজ বসুন। ধন্যবাদ। পরিচয় করিয়ে দিই, ইনি হলো ফাহিম চৌধুরী, হৃদয় কেয়ার কোম্পানির নিউ এমডি। হাই, আই এম নিশি চৌধুরী বলে হাতটা বাড়িয়ে দিলাম, কিন্তু আনফর্চুনেটলি হৃদয় আমার হাতটা ধরলো না। খানিকটা অপরাধ বোধ নিয়েই হাতটা গুটিয়ে নিলাম। আচ্ছা, হৃদয় কি আখি ইসলামের স্বামী, নাকি ও কি তাকে বিয়ে করেছে? 1 সেকেন্ড, আমার ফোনে একটা আর্জেন্ট কল আসছে, আমি একটু কথা বলে আসি, আপনারা কথা বলেন বলে বাইরে চলে গেলাম। আগে চলে যাওয়ার সাথেই হৃদয়ের কাছে গেলাম। কোথায় ছিলে তুমি এতদিন হৃদয়? জানো তোমায় আমি কত খুঁজেছি, আমি পাগলের মতো খুঁজেছি। কেন এমন করলে হৃদয়? ওর গালে 2 হাত দিয়ে এই কথাগুলো বললাম। কেন টাচ করব না তোমাকে? টাচ করার অধিকার আমার আছে, কারণ তুমি আমার বিয়ে করা স্বামী। স্বামী ছিল? লজ্জা করেন আপনার? কোন মুখে আপনি এই কথা বললেন? আমি আপনার কেউ না, আর কেউ হওয়ার প্রয়োজন মনে করি না। সেটা কেন মনে করবে? এখন তো তুমি আমার কেউ না, এটা বলবেই, কারণ তুমি আখি ইসলামকে বিয়ে করেছো। বিবাহিত ছেলে হয়েও কেন তুমি বউ ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছো? তোমার মতো ছেলেরা এইসব কিছু করতে পারে, তোমাকে দিয়েই এগুলো সম্ভব। বাজি বকা বন্ধ করুন। আমি খারাপ ছেলে, কিন্তু আপনি কত ভালো মানুষ। আপনিও তো বিয়ে করেছেন অনেককে, অনেক আগে থেকে। ওর সাথে আপনার সম্পর্ক। কোথা থেকে জানলে এগুলো তুমি? কে বলেছে? আপনার হবু জামাই বলেছে। সত্য কখনো চাপা থাকে না। আপনার বিয়ের সাথে যখন ডিল কন্ট্রাক্ট করছিলাম, তখন সে এই পরিচয়টাই দিয়েছিল। যাক, অনেক ভালো করেছে, হৃদয় বিয়ে করতে পেরেছে। আমি কেন পারবো না? আমিও বিয়ে করব অনেককে, মনে মনে বললাম। ঠিকই বলেছে অনেক। আমি আর অনেক খুব তাড়াতাড়ি বিয়ে করছি, এই সপ্তাহের মধ্যে। করুন। আপনাকে কে বারণ করেছে? করবই তো। তুমি বিয়ে করতে পেরেছো, তাহলে আমি কেন পারবো না? সারা জীবন মিথ্যে ফুল বুঝেই গেলেন, চোখের সামনে থেকে পর্দাটা সরিয়েও দেখলেন না। তার নিচে কি আছে, কোন রহস্য লুকিয়ে আছে, এটা কখনোই আপনার চোখে বলতো না, বলেই ওখান থেকে চলে গেলাম। কি সত্যের কথা বলে গেল হৃদয়? কিসের মিথ্যা ভুল বুঝেছি আমি?
কোনো ভুল বুঝিনি আমি, যা বুঝেছি ঠিক বুঝেছি। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনলাম। একটা ছেলে ছুটে বের হয়ে আসলো, তাহলে এটাই নিশির হৃদয়? বাট কি হয়েছে ওদের? এতদিন পর দেখা, তারপরও কেন এমন করছে ওরা? নিশি অনেককে বিয়ে করবে আর আকির ইসলামকে হৃদয় বিয়ে করেছে। এই আকিটা কে? কিছু মেলাতে পারছি না, ভাবতে হবে বিষয়টা। এইসব ভেবেই নিশির কেবিনে ঢুকলাম। কি রে নিশি, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? উত্তেজিত মনে হচ্ছে। কিছু হয়নি আমার, তুই শোন। আমি অনেককে বিয়ে করতে রাজি। কাল আমি অনেককে বিয়ে করব। বিয়ের সব ব্যবস্থা কর। কি হয়েছে তোর? পাগল হয়ে গেছিস? সেই দিন বললি বিয়ে করবি না, আজ বলছিস বিয়ে করবি। হয়েছেটা কি? দেখ তোর মনে কি হচ্ছে, তুই এখন উত্তেজিত আছিস। এই নে পানি খা, মাথা ঠান্ডা কর। মাথা গরম করে কোনো ডিসিশন নিস না। পানির গ্লাসটা এগিয়ে দিলাম। এত পরিমাণ রাগ লাগছে যে গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আমি ঠিক আছি, কিছু হয়নি। আমি যেটা বললাম সেটা কর। কাল আমি বিয়ে করছি, এটা ফাইনাল। তুই কি রাজি নই আমার সাথে তোর ভাইয়ের বিয়ে দিতে? সেজন্য এমন করছিস, তাই না? না রে ইয়ার, ভুল বুঝিস না, আমি সেই জন্য বলছি না। তাহলে কিসের জন্য বলছিস? কিছু না, তোর কথাই রইলো। কাল তোদের বিয়ে, ওকে? ওকে। একা একা বসে আছি, হাঁটুর মধ্যে মুখ গুজে নিশির কথা ভাবছি। আমি ওর কাছে ফিরে যাওয়ার জন্য কত কি করলাম। ততদিনে সময় শেষ, আমি নেই আর। ও অন্যজনকে বেছে নিয়েছে জীবন সাথী হিসেবে। আমায় ফুলেই গেছে, সে আর ফুলে যাবে কি? অনেক তো ওর জীবনে আগে থেকেই ছিল, শুধু কয়েকদিন আমি ওদের মাঝখানে চলে এসেছিলাম। ফোনটা বেজে উঠল, স্ক্রিনে তাকিয়ে বুকটা ধক করে উঠল। নিশি ফোন করেছে এত রাতে কেন? এইসব ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল, আবার বাজতে লাগলো। এবার হাতে নিয়ে রিসিভ করতে ওপাশ থেকে সে চিরচেনা কণ্ঠস্বর শেষে আসলো। খানিকটা সময় চুপ করে কথা শুনতে লাগলাম। হ্যালো মিস্টার হৃদয়, ভালো আছেন নিশ্চয়ই? অবশ্য ভালো থাকারই কথা দ্বিতীয় বউকে নিয়ে। শাট আপ, বাজে কথা মুখ দিয়ে বের হয় শুধু সব সময়, তাই না? এত রাতেই বাজে বকবক শোনানোর জন্য কল করেছেন? আপনাকে ইনভাইট করার জন্য কল করেছি। কিসের ইনভাইট? বিয়ের, আমার আর অনিকের। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া আগামীকাল আমাদের বিয়ে, তাই বাড়ি গিয়ে কার্ড দিয়ে দাওয়াত দেওয়ার সময় নাই। তাই ফোনেই বললাম আপনি আর মিস আখি ইসলাম অবশ্যই আসবেন প্লিজ। ওকে, আসবো। ওকে বাই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই ফোনটাকে দিলাম একটা আছাড়। জোরে শব্দ করে কেঁদে উঠলাম, রুমের সব জিনিস ছুঁড়ে ফেলতে লাগলাম। হৃদয় রুম থেকে কিছু পড়ে যাওয়ার শব্দে ওর রুমে গেলাম। গিয়ে দেখি ফ্লোরে বসে কাঁদছে। পাশে গিয়ে বসলাম। মাথায় হাত রাখতে আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। আপু কাছে আসতে আপু বলে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরে পাগল, কি হয়েছে? কাঁদছিস কেন? দেখি দেখি মুখ তোল। আমার হাসি খুশি থাকা ভাইটা কাঁদছে কেন রে? আপু নিশি বলে আরো জোরে কাঁদতে লাগলাম। হ্যাঁ নিশি, বল কি বলেছে? মাথায় হাত বুলিয়ে বললাম। আপু, নিশি অনেককে বিয়ে করেছে। কবে? আগামীকাল। করুক, এতে কাদার কি আছে? ও বিয়ে করেছে, তোর কি? তুই তো ওকে ছেড়ে এসেছিস। ওর কথা ভেবেছিস? ওরও একটা জীবন আছে, সারা জীবন তো আর এভাবে থাকতে পারবে না। সে বিয়ে করছে, আর কি করবি? তুইও বিয়ে করে নে। শোন, আমি আর কোনো বারণ শুনবো না। কাল তোকেও বিয়ে করাবো। কিন্তু আপু। আর কোনো কিন্তু না, কাল তুইও বিয়ে করবি, দ্যাটস ফাইনাল। এখন ঘুমা, গুড নাইট বলে চলে এলাম হৃদয়ের রুম থেকে। আপু, আমি বিয়ে করব না রে। আমি যে নিশিকে ভালোবাসি, কেন তোরা বুঝিস না? এইসব ভেবে ভেবে কাঁদতে লাগলাম। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? একটু পেছন থেকে আসি, চলুন ফ্ল্যাশব্যাক। সেদিন হৃদয় নিশির অফিস থেকে বেরিয়ে ঠিক কোথায় গিয়েছিল? সেদিন নিশি করা অপমান সহ্য করতে না পেরে ওর বাড়ি থেকে সোজা মায়ের কবরে গিয়েছিলাম। অনেকটা সময় কান্না করার পর বাড়ি ফিরতেই দেখি বাড়ির সামনে মস্ত বড় একটা গাড়ি দাঁড় করানো। গাড়িতে ছিল আখি ইসলাম, যাকে দেখা মাত্রই আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিই। হৃদয়, মা কোথায়? কে না কার মায়ের খোঁজ নিতে আসছেন আপনি? আমার মা তোর মা, আমাদের মা। মা শুধু আপনার তো সৎ মা। আমার মাকে তো আপনি কখনো মা বলে স্বীকার করেননি।
বাবা মারা যাওয়ার সাথেই আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এগুলো মনে আছে আপনার, আখি ইসলাম? হৃদয় প্লিজ আমাকে মাফ করে দে। আমি আর মামাকে অন্ধের মতো বিশ্বাস করতেই মায়ের পর মামাকেই আপন ভেবেছিলাম, তাই ছোট মাকে আমি কখনোই মা বলে মেনে নিতে পারিনি। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোদের ফিরিয়ে নিতে এসেছি। মাকে ডাক, চল আমার সাথে। আপনি অনেক দেরি করে ফেলেছেন, মা আর নেই। কি বলছিস তুই এগুলো? কবে হলো এগুলো? কি করে? আমি তো কিছুই শুনলাম না। তুই একা থাকিস? সেদিন আরো অনেক কথা, দুই ভাই বোনের ফুল বোঝাবুঝি মিটিয়ে বোনের সাথে নিজের বাড়ি চলে আসি, আর উত্তরাধিকার সূত্রে বাবার সম্পদের অর্ধেক মালিকানা পাই। সকালে আজ দুই বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। নিশির সাথে অনেকের আর হৃদয়ের সাথে কার, সেটা পরে জানতে পারবেন। তাদেরকে কি অন্য কারোর সাথে দুইজনের বিয়ে দিয়ে দিব, নাকি নিশি আর হৃদয়কে মিলিয়ে দিব? আজ দুই বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। নিশির সাথে অনেকের আর হৃদয়ের সাথে কার, সেটা পরে জানতে পারবেন। ঘুমাতেও দেবে না শান্তি মতো। কেড়ে দরজায় নক করে আসছি। দরজা খুলেই দেখি পাশের বাড়ির ফাবিরা হাজির। দরজা খোলার সাথে সাথেই তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে পড়ল। কি হয়েছে কি, এইভাবে তাড়াহুড়ো করে ঢুকছে কেন? বিয়ের বর আজ না তোমার বিয়ে? বিয়ের দিন মানুষ এত বেলা করে ঘুমায়? ঘুমাবো না তো কি করবো শুনি? শোনো, বিয়ের বরের কথা শোনো। বিয়ের দিন কি করবে সেটা জানে না, জানতে হবে না তোমায়। আর চলো গায়ে হলুদ দিব। কি? আমি ওসব হলুদ টলুদ দেবো না। না বললে হবে না, দিতেই হবে। বলি হৃদয়কে জোর করে নিয়ে গেলাম হলুদ লাগাতে। হলুদ গুঁড়ো জোর করেই লাগানো? দূর, ভালোই লাগে না। যার বিয়ে তার মন নাই, পাড়াপড়শির ঘুম নাই, ওদের অবস্থা এমন। আমার তো মন নাই এই বিয়েতে। একদিকে আমার নিশির অন্য কারো ঘরে বউ হয়ে চলে যাচ্ছে, আর আমি অন্য কাউকে আমার ঘরে বউ হয়ে নিয়ে আসতেছি। আমরা কেউ কারো হয়ে থাকতে পারলাম না। আমার সাথেই শুধু কেন এমন হয়? সব কষ্ট শুধু আমার ভাগ্যে লেখা আছে মনে হয়। সব কাছের মানুষটা চলে যায় আমায় ছেড়ে। বেলা গড়িয়ে দুপুর হলো। মোটামুটি জামাই মতো সেজে কমিউনিটি সেন্টারে আবার বিয়ের আয়োজনটা করা হয়। পিচ্ছিরা বর এসেছে বলে চেঁচামেচি করছে। হয়তো কনেপক্ষের লোক আগে চলে এসেছে, জানি না কনে কি। এক নজর চোখে দেখাও দেখিনি। বিয়েতেই তো মন নেই, আর তো কনে দেখব। ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বউ বাসর ঘরের খাটে মাথায় ইয়া বড় লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি অনেকের অপেক্ষায় বাসর ঘরে বসে আছি। দরজা খোলার আওয়াজ পেলাম, মনে হয় আমার বর এসেছে। বাসর ঘরে ঢুকতে না ঢুকতে বউ আমায় কিছু বলে উঠল। অনিককে বলতে লাগলাম, শোনো অনিক, আমি কিন্তু তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি হৃদয়কে ভালোবাসি। তোমার সাথে আমার যে চুক্তি হয়েছে, আশা করি সে চুক্তি অনুযায়ী 1 বছর পর তুমি চলে যাবে। কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। কে উনি? তার ঘোমটা তুলে ফুট দেখার মতো চমকে উঠলাম। জোরে করে বললাম, আপনি এখানে? এ কি, তুমি এখানে? তাহলে হৃদয় কোথায়? কেন? আমি এখানে আপনার পছন্দ হচ্ছে না? অনেক এনে দিব? কোমরে 2 হাত দিয়ে বললাম। হ্যাঁ তাই তো, আমার সাথে অনেকের বিয়ে হয়েছে, অনেক আসবে বাসর ঘরে। তুমি কেন? কথাটি বলতেই দরজায় নক। দরজা খুলে দেখি আখি, তানিয়া, অনিক 3 জন মুখ টিপে হাসতে হাসতে ভেতরে প্রবেশ করলো। কিরে তানিয়া, এসব তোরা হাসছিস কেন? দুলা ভাই, আগেই সরি বাসর ঘরে বিরক্ত করার জন্য। তানিয়া, তোকেও বলেছি কাবাব মে হাড্ডি হওয়ার জন্য। আসলে হলো তা না হলে তোরা দুজনে আবার ঝগড়াঝাটি করবি, বেরিয়ে যেতি। হৃদয় নিশির সাথে আজ আবার বিয়ে হয়েছে। মানে তাহলে অনেক কাকে বিয়ে করলো? আর আখি ইসলাম তো হৃদয়ের বউ। চুপ শালি, আখির হৃদয় বড় আপু আর আমার ভাইয়ের বউ। আজ তাদের বিয়ে, সাথে ওদেরও বিয়ে দিয়ে দিয়েছি। আখি অনেক দিন থেকে অনেককে পছন্দ করত, আমাকে একবার বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই আমরা 3 জন প্ল্যান করে একদিনেই তোদের বিয়েটা আবার দিয়ে দিলাম। থাক, তোদের আর বিরক্ত করব না, আসি বলে 3 জনে চলে গেলাম। দরজার কাছে গিয়ে দেখলাম হৃদয় দরজাটা বন্ধ করে আবার কখনকে চলে আসে, বলেই চলে গেলাম। তানিয়া এভাবে বলে যাওয়ায় নিশি লজ্জায় মাথা নিচু করে আছে। আহারে, আমার বউটা লজ্জা পেয়েছে।
লজ্জা পেলে যে তাকে আরো সুন্দর দেখায়, সেটা আমার আরো কাছে টানে। আমি ওর দিকে এগোতে লাগলাম, আর ও সেই পেছোতে লাগলো। আপনি এগোচ্ছেন তাই আমি তো এগোবই। আমিও পেছাবো। পিছিয়ে কত দূর যাবে, ধরে ফেলবো, আর পালাতে দিব না বলেই ওকে নিজের সাথে মিশিয়ে নিলাম। ওই ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। কেন? সরি বলেন আগে। আমার সাথে যত অত্যাচার করেছেন সব কিছুর জন্য সরি বলেন। সরি, আমি আর কখনো এমন ভুল বুঝবো না। আর তুমিও দূরে সরে যেও না। জানো তুমি আমার কত লস করছো। তাকে ছেড়ে কিছুটা দূরে এসে দাঁড়ালাম আর বললাম, কত লস করেছি। অনেকটা লস করেছো। মা ডাক থেকে বঞ্চিত করেছো। এতদিনে আমি তোমার বেবির মা হইতাম, সেখানে এখনো বাসর ঘরে করতে পারি নাই। সব তোমার জন্য। এখনো পারবেন না মা ডাক শুনতে? বললেই হলো, মামার বাড়ির আবদার। হ্যাঁ, বললেই হলো। বস কে, আমি না তুমি? কি আবার, আপনি আমার অ্যাংরি গার্ল বস? তাহলে কার হুকুম চলবে? আপনার। তাহলে এবার শুরু করা যাক। কি? ফিউচার প্ল্যান। আচ্ছা আসো বলে তাকে কাছে টেনে নিলাম। মাথাটা তার বুকের মধ্যে রাখলাম। নিচের কপালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিয়ে ছাদে গেলাম। ছাদের আলোয় ওকে অপরূপ লাগছে। দুজনে পাশাপাশি বসে আমার কাঁধে মাথায় হাত রেখে জ্যোৎস্নাবিলাস করতে লাগলাম। শুধু একটাই চাওয়া, জীবনের শেষ দিন পর্যন্ত দুজনে যেন এভাবেই থাকতে পারি। সমাপ্ত।